সম্মানিত শ্রোতাবিন্দু, ভার্চুয়াল আড্ডার আমাদের কেমিস্ট্রি তৃতীয় প্রোগ্রামের 18তম এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল আড্ডায় সঞ্চালক হিসেবে আছি আমি মাজহারুল ইসলাম মুকুল, রসায়ন বিভাগ অনার্স 14 সেশন এবং মাস্টার্স 18 সেশন। আজকের এই ভার্চুয়াল আড্ডায় আমার বন্ধু মহিউদ্দিন রাতুলও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবে। কিছুক্ষণ পরেই সে আমাদের সাথে সংযুক্ত হবেন। আজকের এই ভার্চুয়াল আড্ডায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, নোয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব ফখরুল ইসলাম স্যার। আমাদের সাথে আমাদের আরেকজন প্রিয় শ্রদ্ধেয় ভজন শিক্ষক আমাদের সাথে একটু পরে সংযুক্ত হবেন, যিনি আমাদের রসায়ন পরিবারের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক ছিলেন এবং বর্তমানে যিনি নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে আছেন, জনাব সালাউদ্দিন স্যার। স্যার আমাদের মাঝে আসলে স্যারকে আমরা সাদরে গ্রহণ করে নিব। এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাইদের একাংশ, আমাদের নিবেদিত প্রাণদের উজ্জ্বল নক্ষত্র যে মুখগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আছেন আব্দুল গোফরান রাকিব ভাইয়া, আছেন মহসিন খান ভাইয়া এবং আছেন ইফতেখার সিরাত ভাইয়া। সবাইকে আজকের এই আমাদের ভার্চুয়াল আড্ডায় আসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের প্রতিবারে একটি ঘোষণা থাকে, সেটি হচ্ছে আমাদের দর্শক এই আমাদের চলমান যে ভার্চুয়াল আড্ডাগুলো চলছে সেখান থেকে আমাদের দর্শকের জন্য একটা প্রশ্ন থাকে প্রতি পর্বে। সেখান থেকে যারা সঠিক উত্তর দিবেন তাদেরকে আমরা সৌভাগ্যবান 10 জনকে আমরা পুরস্কার দিব বলে ঘোষণা করেছিলাম। তো আমাদের গত পর্বের এই দর্শক পর্বের জন্য যে কোশ্চেনটি ছিল সেটি ছিল 12 এবং 92 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ মোট কটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। এই প্রশ্নের সঠিক উত্তর ছিল হচ্ছে 22টি। যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো আমি একটু ঘোষণা করছি। আমাদের সঠিক উত্তর দিয়েছিলেন সুজন হামদাদি, সুনীল চন্দ্রশীল, মোহাম্মদ সজল, মিশন সেনগুপ্ত এবং হচ্ছে কাঞ্চন ভৌমিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আজকে আমাদের বরাবরই আমাদের দর্শক পর্বের জন্য একটি কোশ্চেন রয়েছে। কোশ্চেনটি হচ্ছে, ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন এবং কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন এবং এখন আপনার মুখ কোন দিকে আছে আপনাদেরকে সেটা বলতে হবে। আমি কোশ্চেনটা আবার একটু পড়ে শোনাচ্ছি। ভোরবেলা আপনি বেড়াতে বের হলেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন এবং কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। বলতে হবে আপনার মুখ এখন কোন দিকে আছে। আপনারা ঝটপট আমাদের উত্তরগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। শুরুতে আমি আরেকটা জিনিস দর্শকদেরকে বলে রাখতে চাচ্ছি, যেহেতু আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের মোস্ট সিনিয়র পার্সনরা আছেন, আমাদের উজ্জ্বল নক্ষত্র নিবেদিত প্রাণ ভাইয়েরা আছেন এবং আমাদের শ্রদ্ধেয়ভাজন শিক্ষকরা আছেন। আপনাদের যদি আমাদের স্যারদের ভাইয়াদের প্রতি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরে শোনার চেষ্টা করবো এবং আমাদের অতিথিরা আপনাদের প্রশ্ন উত্তর দিতে অধীর আগ্রহে বসে আছেন। তো শুরুতে আমি আর দীর্ঘায়িত করবো না, আমরা শুরুতে আমাদের অতিথিদেরকে একটু পরিচিত জানতে চাইবো। শুরুতে আমাদের ফখরুল ইসলাম স্যার থেকে স্যার একটু পরিচিত জানতে চাইবো। স্যার। ধন্যবাদ মাজহার মুকুল, আমার খুব মিষ্ট প্রিয় দুষ্ট স্টুডেন্ট। সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথিবৃন্দকে। আমার পরিচয় বলতে আমি নোয়াখালীর ছেলে। আমি নোয়াখালীর কবিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেছি। লেখাপড়া থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কবিরহাটে ছিল। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশলে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়াশোনা শেষ করে 36তম বিসিএস যোগদান করেছি নোয়াখালী সরকারি কলেজে। এটা আমার বলা যায় যে ফার্স্ট পোস্টিং এবং সৌভাগ্যবান পোস্টিং। আমার এক সময় খুবই আকাঙ্ক্ষা ছিল নোয়াখালী সরকারি কলেজের আসলে রসায়নের স্টুডেন্ট হওয়ার, তো আমি মনে হয় সেটা পেরেছি। এই অতটুকু। ব্যক্তি জীবনে আমি বর্তমানে বিবাহিত বলা যায়। এই আমাদের ফখরুল ইসলাম স্যার একটু জানতে আমাদের ইফতেখার সিরাত ভাই থেকে ভাইয়ের পরিচিত একটু জানতে চাইবো। অসংখ্য ধন্যবাদ মাজহার মুকুলকে আমাদের এত সুন্দর আয়োজনের মধ্যে এত সুন্দর সঞ্চালনা করার জন্য। আর এমন সুন্দর একটা আয়োজন যে স্যারকে পেয়েই খুব ভালো লাগছে। আর খুব পছন্দের কিছু আমার বন্ধু, বড় ভাই এবং ছোট ভাইয়ের সাথে এমন সুন্দরভাবে মানে মেশার এবং আড্ডা দেওয়ার এই সুযোগ দেওয়ার জন্য। আমার পড়াশোনা নোয়াখালী সরকারি কলেজ থেকে মাস্টার্স করি, পরবর্তীতে অনার্স করি। শিক্ষাবর্ষ হচ্ছে 2006-07 সেশনে, আর মাস্টার্স করি ঢাকা কলেজ থেকে। 2016 সাল থেকে চাকরিতে আছি, সরাসরি সাব ইন্সপেক্টর হিসেবে জয়েনিং। বর্তমান পোস্টিং হচ্ছে ঢাকা সিআইডি সাইবার ক্রাইমে আছে। আর ব্যক্তি জীবনে বিবাহিত, বেশি দিন হয়নি, গত ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করলাম। আমার বন্ধু মহসিন করেছে তারও কিছু আগে।
সে করেছে সেপ্টেম্বর, আর আমি গত ফেব্রুয়ারিতে বিয়ে করি। ধন্যবাদ সবাই। সেই জন্য আপনাদেরকে আমরা অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের নতুন নাপমন্ত জীবনের জন্য। এ পর্যায়ে জানতে চাইবো হচ্ছে আমাদের আব্দুল গফফার রাকিব ভাই থেকে, ভাইয়ের আবার একটু পরিচিত জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুকুলকে। আমার নাম আব্দুল গফফার রাকিব। আমি নোয়াখালী কলেজে 5টা শিক্ষাবর্ষে ছিলাম। তো অনার্স মাস্টার্স দুইটাই নোয়াখালী সরকারি কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আর পরবর্তীতে এখন আছি সাব ইন্সপেক্টর হিসেবে। আমি 2014 সালে সরাসরি সাব ইন্সপেক্টর নিয়োগের মাধ্যমে সাব ইন্সপেক্টর জব পাই। বর্তমানে আমার পোস্টিং বান্দরবান পার্বত্য জেলা। জি, ধন্যবাদ রাকিব ভাইকে। এই পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের আরেকজন বড় ভাইয়া মহসিন খান ভাইয়া থেকে, ভাইয়ের পরিচিত একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থাপক, ধন্যবাদ রায়হান, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এখানে আমার খুব প্রিয় মুখ ফখরুল স্যার আছে, আমার বড় ভাই গুফরান ভাই আছে, আমার একদম কাছের বন্ধু সিফার আছে, দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আমি মোহাম্মদ মহসিন খান, 2006-07 শিক্ষাবর্ষ, আর বর্তমানে আছি একটা ব্যাংকিং পেশায় আছি, আর ম্যারিড। ধন্যবাদ। জি, ধন্যবাদ মহসিন ভাইকে। আমরা আবার একটু মনে করে দিতে চাচ্ছি আমাদের আজকের দর্শকদের জন্য, যারা আমাদের এই মহা প্রত্যাশিত যে ভার্চুয়াল আড্ডাটি দেখার জন্য, আমাদের প্রিয় স্যারদেরকে দেখার জন্য, প্রিয় ভাইদেরকে দেখার জন্য অপেক্ষারত ছিলেন। তো আপনারা যারা আজকে প্রোগ্রাম দেখছেন, আপনারা যদি আমাদের অতিথির কাছে কোনো কোশ্চেন রাখতে চান, সরাসরি আমাদেরকে কোশ্চেন করবেন, আমরা সেগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। তো আমি এবার চলে যাবো হচ্ছে আমাদের প্রথমে ফখরুল ইসলাম স্যার কাছে। যেহেতু ওনার শিক্ষকতার পেশা হচ্ছে আমাদের নোয়াখালী সরকারি কলেজ থেকেই শুরু, এবং আমি যদি ভুল না করি আমরা প্রথম স্যারকে পাই আমাদের বেস থেকে, এবং আমাদের দিয়ে স্যারের জয়যাত্রা শুরু। তো স্যারের এই ডিপার্টমেন্টকালীন সময় আমার মনে হয় স্যার 2018 সালের 4 সেপ্টেম্বর আমাদের সম্ভবত আমাদের নোয়াখালী কলেজে যোগদান করেছিলেন। তো স্যারের এই সময়টুকু স্যারের কর্মজীবনে শিক্ষকতা পেশায় সবচেয়ে মধুর বা কোন একটা স্মৃতি যদি স্যার এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করেন, সবাই অনেক খুশি হবে। স্যার। ধন্যবাদ মাধুরুল মুকুল। আসলে আমি আমার ফার্স্ট পোস্টিং নোয়াখালী কলেজ, নোয়াখালী সরকারি কলেজ রসায়ন বিভাগে। আমার ইতিমধ্যে আমি আসলে এমন একটা মানুষ, মনে হচ্ছে যে যেখানে যাই সেখানে কিছু আমার মধুর স্মৃতি জড়িয়ে যায়। অর্থাৎ ঘটনাগুলো এমন হয় যে আমাকে মাঝে মাঝে যখন একান্ত নির্জনে থাকি তখন আমাকে হাসায়। যেমন আমি যখন প্রথম যোগদান করি, যোগদানের তখন আমার বিভিন্ন সময়, প্রায় সময় আমাকে যে জিনিসটা বেশি হাসায় বা বেশি আমাকে ইয়ে করে, সেটা হচ্ছে যে আমি যখন হাঁটি বা আমি যখন চলি, অধিকাংশ স্টুডেন্ট মনে করে যে আমি স্টুডেন্ট। হ্যাঁ, তো যখন অন্যরা যারা পরিচিত বা যাদের সাথে পরিচয় হয়েছে, তখন তাদেরকে তারা যখন সালাম দেয় বা কথা বলে, তখন ওনারা এবার পিস পিস করে বলে যে একে একে। হ্যাঁ, এরকম অনেকগুলো ঘটনা ঘটছে, যেগুলো সবসময় মনে হচ্ছে যে আমি এখনো স্টুডেন্ট। নিজেকে আসলে যে কোনো টিচারই স্টুডেন্ট নিজেকে স্টুডেন্ট ভাবতে ভালোবাসে। হ্যাঁ, সেই জিনিসগুলো সবসময় মধুর থাকে। আর স্পেসিফিক মধুর ঘটনা বলতে একটু ভাবতে হবে, মনে হচ্ছে যে স্পেসিফিক মধুর ঘটনা বলতে তোমাদের সাথে আমার যে ট্যুরটা ছিল, সেটা আমার আসলে হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। হ্যাঁ, বিশেষ করে তোমাদের সাথে যে ট্যুরে পাহাড়ি এলাকায় একসাথে ছিলাম, যে তোমাদের সাথে এনজয় করছি, এবং তোমাদের আর আমার মাঝে যে দূরত্ব ছিল, শ্রদ্ধাবোধের মাঝেও কেমন একটা বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক ছিল, এবং ওই ট্যুরটা আমি এখনো মিস করি। এখন ছবিগুলো দেখি, ট্যুরটা আসলে এক প্রকার আমার কাছে স্বর্গীয় ছিল। কারণ হচ্ছে স্বর্গে এরকম পরিবেশ থাকে যেখানে কোনো প্রকার ইয়ে থাকে না। আমার মনে হচ্ছে আকাঙ্ক্ষা আরো থাকে, আরো যেতে ইচ্ছে করে, আরো ভালো কিছু পাওয়ার ইচ্ছে করে। সেটুক থেকে আমি পেয়েছি। আমি এর ফাঁকে আমার শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আপনার অপেক্ষায় ছিলাম স্যার। আর এই ট্যুরটা আসলে আমার, যে ট্যুরটা তোমাদের সাথে ছিল, সেটা আমি আমার জীবনে যদি স্মৃতিচারণ করে আমি বলতে পারি, সাহিত্যের ভাষায় যে বর্ষার প্রথম কদম ফুল ছিল আমার জীবনে, যেটা আসলে গান যাই থাকুক না কেন আকর্ষণটা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, যেটা অপেক্ষায় থাকে।
হ্যাঁ, এটা আসলে জয়েন করার পর এমন একটা ট্যুর পাবো আমি কল্পনা করি নাই। হ্যাঁ, এই ট্যুরটাই স্মরণীয় এখনো পর্যন্ত। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে। আসলে আপনাদের সাথে যে আমাদের যে ট্যুরটা ছিল আসলেই হচ্ছে অসাধারণ ছিল। অসাধারণ স্মৃতি আমাদের এখনো জড়িত আছে। মনে হচ্ছে যে এখনো মনে পড়ে চোখের সামনে যে আমাদের একটা খুব ভালো একটা সম্পর্ক, খুব ভালো একটা আমরা মোমেন্ট কাটিয়েছিলাম। এবং আমরা যারা হচ্ছে এখন ট্যুরটা টিউশনি করাচ্ছি বা আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের সাথে শেয়ার করি যে আমরা এরকম একটা ট্যুর দিয়েছিলাম স্যারদের সাথে, খুব ভালো একটা সময় আমাদের কেটেছিল। সেটা আমরা সবসময় বলি। ধন্যবাদ স্যারকে আমাদের সেই ট্যুরে আমাদের সাথে যোগদান করার জন্য এবং আমাদেরকে কিছু মজার মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ভাজন জনাব সালাউদ্দিন স্যার আমাদের এই লাইভে যোগদান করেছেন। স্যারকে আমরা সাদরে গ্রহণ করছি। স্যারকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই লাইভটায় অংশগ্রহণ করার জন্য। স্যার, আপনি যদি শুনতে পান শুরুতে আপনার একটু পরিচিতি দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা কেমন আছো? উপস্থাপক বাদে বাকিদের সাথে ভালো সম্পর্ক ছিল আমাদের, আছে রাকিব, মহসিন, সিফাত, ফখরুল, আর এর নাম হলো মাজার মুকুল। আসলে তোমার সাথে পরিচয় হয় নাই কখনো, হওয়ার সৌভাগ্য হয়নি। আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সালাউদ্দিন, এসটিএম প্রফেসর, নোয়াখালী গভর্নমেন্ট মহিলা কলেজে আছি। এক সময় নোয়াখালী কলেজে আমার নিজের কলেজ ছিল, নিজের কলেজ আছে। আমিও নোয়াখালী কলেজে স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটে। আবার নোয়াখালী কলেজের চাকরির প্রথম যে জয়েন্ট, সেটা নোয়াখালী কলেজে জয়েন করার কারণে নোয়াখালী কলেজকে নিজের কলেজ মনে হয়। এবং যাদের সাথে দেখা হয়েছে ডিপার্টমেন্টে, যাদেরকে সবচেয়ে বেশি বকেছি, তাদের মধ্যে সিফাত, মহসিন, রাকিব এরা আছে। এদেরকে অনেক বকেছি জীবনে। আমার মনে হয় স্টুডেন্টদের শাসন করতে গিয়ে অনেক এদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমার সম্বন্ধে এদের খুব খারাপ ধারণাই ছিল এক সময়। তারা শুধু আমাদেরকে বকে। তো ভালো লাগে সবার যখন সাকসেস দেখি, ডিপার্টমেন্টের কেউ যখন ভালো কোথাও যায়। আমাদের সাথে ছিল ডিপার্টমেন্টে এরকম স্টুডেন্টরা যখন ভালো জায়গায় যায়, নিজের কাছে আসলে ভালো লাগে যে না, ছেলেগুলো চেষ্টা করে। এই হচ্ছে আমার অবস্থা। আসলে আমি একটু টায়ার্ড ছিলাম আজকে, আমারও ছোট বোন অসুস্থ, কতদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। মশিনও জানি দেখছে, আমি ছিলাম ব্লাড, তার অলরেডি 3 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আরো একবার আজকে আরো 2 ব্যাগ লাগতে পারে। আসলে এটা নিয়ে দৌড়াদৌড়ি ছিলাম, তারপরে ভালো ঘুমও হয় নাই। আবার এই নামাজ থেকে 10 টাকা তোমরা বলছো আস্তে আস্তে দেরি হয়ে গেল। বড় মসজিদে নামাজ পড়ি, এখানে টাকা আসতে দেরি হয়ে গেল। এই আর আমার জন্য সরি। আসলে তোমরা আহ, তো তোমরা স্যার তো সবাই কেমন আছো? গুফরানকে জি, দেখলাম অনেকদিন পরে, সে বিয়ে শাদী করে না, খেলে ঘুরে ঘুরে নিজে নিজে একলা একলা। আর সিফাতের অবস্থা তো ছবি মাঝে মাঝে দেখি, এই 6 মাস পরে ছবি একটা দেখি ফেসবুকে, আর কোনো খোঁজ খবর নেই। মহসিনে আছে সবসময়, মহসিনে দেখছি। আর তুমি কোন কোন ইয়ারে পড়ো? মাজার মুকুল, তোমার জি স্যার, সিফাত আমি বর্তমানে আমাদের মাস্টার চলমান আছে রসায়ন বিভাগে। ও, তাহলে তুমি 18 বুড়া হয়ে গেছো। জি স্যার। স্যার তাহলে হচ্ছে তুমি বুড়া হয়ে গেছো। আমাদের ব্যাচের সবাই আপনাকে ইন্টারমিডিয়েটে পেয়েছে আর কি। তো আমি তো ইন্টারমিডিয়েট আসলে পড়ছিলাম নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ থেকে। সেটা আপনার সান্নিধ্যটা পাওয়ার আমার সৌভাগ্যটা হয় নাই। কিন্তু স্যার আপনার কথা আমি সবসময় শুনতাম আমাদের বন্ধুদের কাছ থেকে। তারা সবসময় আপনার কথা বলতো। তাদের কাছ থেকে আপনার কথা সবসময় শুনি। আমার বন্ধুরা আসবে অথবা আপনাকে কিছু প্রশ্ন করতে পারে। আহ যদি আপনার সান্নিধ্যে পাইতাম আসলে আমি আমার নিজেকে একটু মানে সৌভাগ্যবান মনে করতাম আর কি, যেটা আমার ভাইয়েরা পেয়েছে, ভাইদের কাছ থেকে আপনার কথা শুনেছি। তো যাই হোক, আমাদের কিছু কমেন্ট এসেছে, আমি একটু কমেন্ট গুলো পড়া শুরু করি। আমাদের অনেকগুলো কমেন্টে হিরিক পড়ে গেছে অলরেডি। আমাদের ইমন রাহান বলেছেন সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। আমাদের হচ্ছে জাভেদ মিন্দাত ভাই বলেছেন প্রিয় স্যার এবং বড় ভাইদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। কারিমুল্লাহ বলেছেন সালাউদ্দিন স্যারকে আমার পক্ষ থেকে সালাম এবং আসসালামু আলাইকুম। আমার বন্ধু ফরহাদ হোসেন হচ্ছে স্যারদেরকে এবং বড় ভাইদেরকে একসাথে দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং হচ্ছে আমাদের রাফেদ হোসেন বলেছেন শ্রদ্ধেয় স্যারদেরকে লাইভে এসে ভালো লাগছে। তারপর হচ্ছে আমাদের রজতুল জান্নাত পারজু বলছেন আসসালামু আলাইকুম সালাউদ্দিন স্যার। তারপর সাইফ রিফাত বলেছেন আসসালামু আলাইকুম ফখরুল ইসলাম স্যার। এরপর হচ্ছে আমাদের কাঞ্চন ভৌমিক বলছেন আসসালামু আলাইকুম সালাউদ্দিন স্যার। আহমেদ সোহেল খান বলেছেন প্রিয় সালাউদ্দিন স্যারকে অনেকদিন পরে দেখে ভালো লাগছে এবং স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।
যাক আমরা এ পর্যায়ে আমাদের যেহেতু আমাদের স্যার আমাদের মাঝে এসেছেন শত ব্যস্ততার মাঝেই স্যার থেকে আমাদের প্রথম যে কোশ্চেনটি করা থাকবে যে স্যার নোয়াখালী কলেজের একসময় ছিলেন, স্যারের সেখানে কর্মজীবনে বেশ কিছু স্মৃতি জড়িত আছে, সেটা স্যারের কলিগদের সাথে হতে পারে ডিপার্টমেন্ট কেন্দ্রিক বা নোয়াখালী কলেজ কেন্দ্রিক। স্যার যদি এই মুহূর্তে কোনো যদি স্মৃতি মনে থাকে নোয়াখালী কলেজে থাকাকালীন, স্যার আমাদের সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমার তো স্মৃতি মনে করলে প্রথমে স্টুডেন্টদের বকার স্মৃতি মনে পড়ে, যে সিপার হাসতেছে, মহসিন হাসতেছে, রাকিবও কিছু বলতেছে না। আসলে স্মৃতি অনেক ছিল। আমি স্টুডেন্টের সবসময় ডিপার্টমেন্টে থাকার সময় স্টুডেন্টদের পক্ষে ছিলাম সবসময়, যে কোনো দাবি যে কোনো কথা এরপর সবসময় স্টুডেন্টদের পক্ষে কাজ করার চেষ্টা করেছি। অনেক সময় হয়তো পড়াশোনা একাডেমিক কারণে বা গ্রুপের স্বার্থ রক্ষা করতে অনেক সময় অনেকের সাথে ভালো ব্যবহার করছি, আবার অনেকের সাথে খারাপ ব্যবহার করছি। এটা দরকার ছিল হয়তো ওই সময়, কিন্তু যখন খারাপ ব্যবহার করতাম পরে মনে হয়তো আসলে দরকার ছিল না। কি দরকার? এখন আর আগের মতো খারাপ ব্যবহার করি না, স্টুডেন্টের সাথে বকাবকি করি না, এখন কাউকে মারতেও হয় না এখন। আর এমন কলেজে আছে, আরো মেয়েদের কলেজে আছে, কিছু বলতেও পারি না। ছেলেদেরকে যেভাবে মারতাম মেয়েদেরকে তার মারাও যায় না। তো স্মৃতি অনেক আছে। নোয়াখালী কলেজে জয়েন করার পরে এই রাকিবরা সহ আমরা অনেক ট্যুর করেছি, মহসিন সিফাত এরাও মোটামুটি অনেকগুলো ট্যুর আমরা করেছি। তবে রাকিবরা তো রাকিবরা তো আমার সিনিয়র মহসিন, তাই না? রাকিব, ভুলে গেছি, রাকিবরা তো সিনিয়র। হ্যাঁ, তাহলে জি এই কারণে সিনিয়র। হ্যাঁ এই কারণে ওদের সাথে বেশি হচ্ছে। সবচেয়ে রাকিবদের সাথে বড় ট্যুর যে দেখো, আমার এখনো মনে পড়ে একটা বাস দেখলে, যে আমরা সিলেট যাচ্ছিলাম, যার সময় পথে একটি একটা বাস ছিলাম, একটি মনে হয় বাসটা নষ্ট হয়ে গেছে, কি যে একটা অবস্থা। তারপর কি সুন্দর আমরা ট্যুর দিয়ে আসছি। এরপরে মহসিনগঞ্জ শহরকে আমরা কক্সবাজার, টেকনাফ, জি স্যার, কক্সবাজার ঠিকঠাক হয়েছিল স্যার। জি হ্যাঁ, আর সেন্ট মার্টিন ট্যুরের মনে তোমরা কেউ নাই মনে হয়, নাকি রাকিবটা আছে? স্যার স্যার আমরা আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম স্যার, আমরা সেন্ট মার্টিন, ও সেন্ট মার্টিন, শেরাদ্বীপ, মহেশখালী, তার অনেক মহেশখালী, স্মৃতি স্যার। তাহলে সবগুলোতে আছে, দরকার আমরা আছে। আর এটাই তো বড় বড় ট্যুর গুলো আমরা করার চেষ্টা করছি ওই সময়। আর করতে যাই ওই স্টুডেন্টের সাথে, হচ্ছে সবার সাথে, যারা যারা বিশেষ করে যারা পড়াশোনা করতো ওদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। যারা কম পড়াশোনা করতো আসলে কেন জানি মেজাজটা ওরকম, ওই বয়সে তোমাদের এখন যে বয়স, আমার তো একসময় বয়স ছিল, এখন তো বুড়ো হয়ে গেছি। তো ইয়ে করতাম, যারা পড়াশোনা অনেকই করতো তোমাদের সাথে, এখন তো স্টুডেন্ট কালকে না কালকে তো কারা বলছিলাম যে আগের ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করতো, এই কারণে সবাই কোথাও না কোথাও সেটেল হয়েছে। এই দেখো মহসিনদের সাথে, গোপালদের সাথে, সিফাত মহসিন তো একই আছে। তারপরে হচ্ছে এরপরে যারা রায়হান বা এর আগে যারা আছে, ওই যে আমাদের লম্বু একটা ছিল না, কি নাম যেন, নাম করে ভুলে গেছি। এই তো সবাই ওই সব ব্যাচের স্টুডেন্ট সবাই কোথাও না কোথাও ভালো অবস্থায় আছে। হয়তো নিজের এক্সপেকটেশন অনুযায়ী পাওয়া যায় না, কেউ এক্সপেকটেশন কেউ সুখী না আসলে, যে জায়গায় আমরা আছি। তুমি আমাকে কোশ্চেন করবা স্যার আপনারা কলেজে আছেন, মনে করো অনেক আমরা আবার বলি আমাদের সাথে ওরা এরকম আছে, যে যেখানে আছে সেখানে কেউ সুখী না। তবে আগের স্টুডেন্ট গুলো আমার কাছে মনে হতো সবাই পড়াশোনা বেশি, এই কারণে সবাই আগের থেকে যারা আছে এখন যারা আছে তাদের থেকে বেশি settle হয়েছে। এই হলো আমার কাছে মনে হয়। আর রাকিব, সিফাত, মহসিন তোমাদের একটা কথা শুনি, তোমাদের সাথে অনেকদিন কথা হয়নি। জি ধন্যবাদ স্যারকে। আমরা স্যারের কাছে আরেকটা কোশ্চেন জানতে চাবো, যেহেতু হচ্ছে আমাদের আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা হচ্ছে বর্তমানে আমরা চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছি, স্যার যেহেতু হচ্ছে আমাদের একজন বিশেষ ক্যাডার আছেন, তো আপার স্টুডেন্টদের জন্য বা আমরা যারা আসলে নতুন করে যারা বের হয়ে আছি তাদের জন্য কেরিয়ার নিয়ে আপনার কি নির্দেশনা থাকতে পারে স্যার একটু যদি বলতেন, বর্তমানে যারা আমরা জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। ক্যারিয়ার নিয়ে বলার আসলে হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম মাস্টার্সে, না আমরা তখন অনার্স দিয়ে আমরা প্রবেশ করছি। আমি যখন অনার্স ফোর্থ ইয়ার পড়তাম তখনও আমার কাছে মনে হইতো যে আমি মনে কোথাও চাকরিতে চান্স পাবো। কি কারণে মনে হয় যে আমি কোনো সাধারণ জ্ঞান জানি না। নোয়াখালী থেকে বুট হয়ে ঢাকা শহরে গেছি, ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, বন্ধু বান্ধবরা ঢাকা কলেজ থেকে পড়ছে, ডিকনেস থেকে পড়ছে, নটরডেম থেকে পড়াশোনা করছে, তারা কত কিছুই জানে, মনে হয় আমরা অনেক কিছুই জানি।
তো জিরো থেকে যখন যেদিন অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষা শেষ, থিওরিক্যাল পরীক্ষা দিয়ে আসছি, আসার সময় বিকেল বেলা সন্ধ্যার সময় টিউশনি থেকে আসার সময় নীলক্ষেত আসলাম, এক সেট বই কিনলাম। আগে বড় ভাই থেকে জেনে নিলাম কি বই কিনবো, নতুন করে পড়াশোনা। এক সেট বই কিনলাম, সে বাংলা, ইংরেজি, সাধারণ ধর্ম, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইংলিশ, যা আছে যা দরকার সবই এক সেট বই কিনলাম। পরের দিন ঠিক সকালবেলা একাডেমিক যেভাবে পড়াশোনা করছি ঠিক সেভাবে আবার পড়াশোনা শুরু করছি। তার 6 মাস কি 8 মাস পরে মনে হয়েছে যে হ্যাঁ চাকরির জন্য এখন যেখানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারে। আমার কাছেও মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টেরই অন্তত অনার্স শেষ করার পরে তারা একাডেমিক যতটুকু পড়াশোনা করে চাকরির জন্য তার চেয়ে 10 গুণ বা 20 গুণ বা 100 গুণ পড়া উচিত। কি কারণে? কারণ এখন প্রতিযোগিতা অনেক বেশি, আর যারা পড়াশোনা করবে তাদের ভালো চাকরি হবেই হবে। সুতরাং ভালো চাকরি পাওয়ার একমাত্র ওই হচ্ছে নিজেকে ভালো করে পড়াশোনা করা, নিজেকে জানা, নিজেকে ডেভেলপ করা, চাকরির জন্য নিজেকে উপযোগী করা। এটা নিজে করতে হবে। কখন? অনার্স শেষ করার পরে। 6 মাস, 8 মাস, 1 বছর, প্রয়োজনে 1 বছরের সময় নিব যে আমি 1 বছর পড়াশোনা করবো। কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ করে এখন তো অনেক রেগুলার স্টুডেন্ট অনেক তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। তাহলে 1 বছর একটা ছেলে যদি স্টুডেন্ট যদি নিজে চেষ্টা করে যে আমি পড়াশোনা করব, তারপরে আমি নিজেকে প্রস্তুত করব ফিল্ডে নামার জন্য। কি ফিল্ড? চাকরির ফিল্ড। আমি মনে করি বিসিএস যদি প্রস্তুতি নিয়ে একজন স্টুডেন্ট, তাহলে তার বাংলাদেশের সকল সরকারি চাকরির প্রস্তুতি হয়ে যায়। আর বাকি থাকে কি? ব্যাংকের জন্য আমাদের যারা সায়েন্সে বিশেষ করে কেমিস্ট্রি যারা পড়াশোনা করে তাদের ম্যাথে প্রবলেম থাকে, শুধু 2-3 জায়গায় প্রবলেম থাকে। সেটা 1 নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান, এটা প্রবলেম থাকে। তো এটা পড়াশোনা করলেই এটা রিকভার হয়ে যাবে, এটা কোনো কিছু এমন কিছু না। এটা জাস্ট 6 মাস, আমি বলি 6 মাস পড়াশোনা করলে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইংলিশ এই জিনিসটা আয়ত্তে আনতে পারলে যে কোনো স্টুডেন্টের যে কোনো লেভেলে চাকরি। আমার উপদেশ হচ্ছে পড়াশোনা করতে হবে। এটা হলো আমার। তোমরা ফখরুল স্যার আমরা এই পর্যায়ে চলে যাবো আমাদের আব্দুল গফুর রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাই এখানে আছেন, স্যারের সাথে আপনার জন্য স্মৃতি মনে পড়ে বা স্যারের সময়কালীন যদি আপনার কিছু কোশ্চেন থাকতে পারে সেগুলো একটু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তো সালাউদ্দিন স্যারকে অনেকদিন পর দেখে লাইভে অনেক ভালোই লাগতেছে। তো আমি শুরুতে একটা জিনিস বলবো যে আসলে আমরা সৌভাগ্যবান ছিলাম যে ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের শুরুর দিন থেকে ফাইনাল ইয়ারের শেষ দিন পর্যন্ত যে স্যারের মতো একজন মানুষকে আমরা পাইছিলাম। তো স্যারের সাথে অনেক স্মৃতি আছে, এর মধ্যে কিছুটা আমি যেগুলা শেয়ার করি। তো স্যারের আমার ফার্স্ট ক্লাস ছিল, অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাস ছিল স্যারের সাথে। যেদিন ফার্স্ট ক্লাসে গেছিলাম স্যার ওই দিন নামকরণের ক্লাস নিচ্ছিল আমার মনে আছে। তো যখন স্যার নামকরণ গুলা দিচ্ছিল তো মোটামুটি আমি বেশিরভাগ উত্তর দিচ্ছিলাম। তো স্যার সেদিন জিজ্ঞেস করছিল নাম কি তোমার, বললাম গোফরান। তো স্যার আমাকে গোফরান নামে ডাকে, আজকে প্রথম সম্ভবত রাকিব নামে ডাকছে। তো স্যারের সাথে অনেকগুলো স্মৃতির মধ্যে বিশেষ করে এই কি বলে যে এই স্যারের ক্লাস গুলো অর্গানিক কেমিস্ট্রির যত কিছু শিক্ষা শুরু থেকে অর্গানিক কেমিস্ট্রির যা শিখতাম আগে ভয় পেতাম, কিন্তু অর্গানিক কেমিস্ট্রির বিশেষ করে বিক্রিয়ার কৌশলগুলো স্যারের কাছ থেকে এত ভালো শিখছি যে আমি পরবর্তীতে যখন শিক্ষকতা করছি, আমি তো 1 বছর লেকচারার ছিলাম, মনে হচ্ছে এগুলা খুবই মানে এত সহজ লাগছিল, এত ভালো লাগতেছিল যে স্যারের স্টাইল গুলাতে পড়াতাম ক্লাসের মধ্যে। তাকে রিয়াকশনটা কৌশলটা লিখতাম, এরপরে বাংলাটা লিখো। স্যারের কথা ছিল এরকম, আগে কৌশলটা লেখো এরপরে তুমি দেখে দেখে বাংলাটা লেখো, এভাবে শিখছি। আর স্যারের সাথে সবচেয়ে বেশি হলো স্যারের সাথে আমরা সবচেয়ে বেশি মিশছি। স্যারের সাথে অনেকগুলো স্টাডি ট্যুর গেছি, বিশেষ করে 2008 সালে এই কক্সবাজারের ট্যুর, সেখানে মৌসিন ছিল। তো স্যার ছিল মূলত এই ট্যুর গুলোর উদ্যোক্তা ছিল স্যার। আমরা আমাদের গ্রুপ থেকে গ্রুপ লিডার হিসেবে কম বেশি করছি। স্যারের সাথে খুব বেশি মিশছে ওই ট্যুরটাতে গিয়ে। আর বিশেষ করে স্যারের ওই ট্যুরে একটা গান আমার খুব বেশি মনে পড়ে। স্যার একটা গান গাইছিল যে কি বলে যে আমার শালা নারী শালি নারী কে বুলাবো দুলাভাই। স্যারের গানটা এখনো মনে পড়ে স্যার। আর
স্যার বিশেষ করে স্যারের যে কিছু জিনিস খুব ভালো লাগতো, যে যেমন স্যারের ম্যানেজিং ক্যাপাসিটি এবং লিডারশিপটা, স্যারের লিডারশিপটা ফলো করতে পারছি বিদে আমরা বিভিন্ন ক্ষেত্রে পরে এখনো বিভিন্ন কাজ নিজে লিড দিয়ে করতে পারতেছি। স্যার ম্যানেজিং এর কথাটা বলবো, আমরা যখন স্যার বলছিল যে সিলেট ট্যুরের কথা, সিলেট ট্যুরে আসলে আমার একটা ছিল গ্রুপ লিডার হিসেবে, আয়োজক হিসেবে গাড়ির জন্য আমি সবাইকে প্রায় 2-3 ঘন্টা দেরি করানো লাগছে গাড়ির একটা ঝামেলায়। তার মধ্যে আবার গাড়ি নষ্ট হয়েছিল জৈন্তাপুর, যে তেজপাতার জন্য বিখ্যাত মনে এলাকাটা, ওইখানে রাতের বেলা আমাদের গাড়িটা নষ্ট হয়েছিল। তো স্যার ম্যানেজিং ক্যাপাসিটিটা দেখছি যখন আমরা সিলেটে গেলাম ওই দিন, সিলেটে যতগুলা পেট্রোল পাম্প ছিল সবার একটা অনশন চলতেছিল যে তারা তেল বিক্রি করবে না। এখন এদিক দিয়ে আমাদের গাড়িরও তেল নেই, তারপর আমাদের গাড়ির ফিল্টার নষ্ট হয়েছে, অনেকগুলো তেল আমাদের লস হয়েছে। স্যারকে দেখলাম প্রত্যেকটা পাম্পে নেমে নেমে রিকোয়েস্ট করে খুব সুন্দরভাবে বুঝাও দেখে প্রত্যেকটা পাম্প থেকে 10 লিটার করে প্রায় 10টা পাম্পে গেছে, আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। অর্থাৎ আমাদের আর আসার চিন্তা ছিল না। এই যে ম্যানেজ করে নেওয়া, ম্যানেজিং ক্যাপাসিটিটা, এটা সত্যি স্যারের ভালো ছিল। আর স্যারের সাথে আমি যে ট্যুর গুলা তারও গেলাম, সিলেট সেন্ট মার্টিন ট্যুরে গেছি, খুব মজা লাগছে স্যারের সাথে, যদি আমাদের বেশি ব্যাচমেট যেতে পারে নাই। স্যার আসলে খুব ভালো মনের মানুষ, খুব মজার মানুষ, হাসি খুশি মানুষ, আমাদেরকে বকওয়া দিতেন, আদরও করতেন। আমার মনে হয় আমাদের ব্যাচ আমাদের গুটি কয়েকজনকে সবচেয়ে বেশি আদর করতেন। স্যার সান্নিধ্য পেয়ে আমরা আসলে ধন্য, যে স্যারকে একবারে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত স্যারকে সাথে পাইছি। তারপরে স্যারের সাথে যে স্মৃতিগুলো আছে এগুলো আসলে সারা জীবন মনে থাকবে। স্যার আসলে আমরা অনার্স থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্যার চলে গেছে, তো স্যার এখন সহকারী অধ্যাপক আছে। আমরা আশা করব যে স্যারে ভবিষ্যতে আবার সহযোগী অধ্যাপক হয়ে বিভাগীয় প্রধান হয়ে আমাদের নোয়াখালী কলেজে আসবে। আমাদের যারা নোয়াখালী কলেজের পরবর্তী প্রজন্ম আছে তারা স্যারের সান্নিধ্য পেয়ে ধন্য হবে, এটা আশা করি। আর স্যার আপনি খুব ভালো ছিলেন, আপনার মন মানসিকতা খুব ভালো ছিল, আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি স্যার। অনেক সময় হয়তো অনেক কথা হয়তো ভালো খারাপ কথা বলছি, মনে কষ্ট থাকলে আমাদেরকে কখনো ইয়ে করবেন না স্যার, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে জীবনে আরো সফল হতে পারি স্যার। জি, ধন্যবাদ আপনাকে রাকিব ভাইয়াকে। এ পর্যায়ে চলে যাবো আমাদের আমার প্রফেসর স্যারের কাছে। স্যার আমাদেরকে দুটা জিনিস নিয়ে বলবেন। এক হচ্ছে সালাউদ্দিন স্যার আমাদেরকে ক্যারিয়ার নিয়ে একটা নির্দেশনা দিয়েছেন। আপনার পক্ষ থেকেও আমরা যারা প্রিপারেশন নিচ্ছি আমাদের জন্য কি নির্দেশনা থাকতে পারে, যেটা আপনি বেশ কয়েকটি বিসিএস এ আপনি উত্তীর্ণ হয়েছেন, আপনার কিছু অভিজ্ঞতা আছে, সেটা আপনি আমাদের বর্তমান সিচুয়েশনের জন্য বা কোভিড সিচুয়েশনে আমরা অথবা অনেকেই প্রিপারেশন নিয়েও কিন্তু হতাশা হয়ে যাচ্ছি, আসলে কি করব, অনেকদিন পরীক্ষা হবে আবার হচ্ছে না। তো এই সিচুয়েশনে আসলে আমাদের মানসিক স্বাস্থ্য বিকাশ রেখে আমরা কিভাবে পরিবেশনে নিতে পারি সেরকম একটা নির্দেশনা দিবেন। একই সাথে আমাদের সালাউদ্দিন স্যারের সাথে আপনার যদি কোনো স্মৃতি থাকে সেটাও একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাজার মুকুলকে। আহ সে একটু একটু দুষ্ট প্রকৃতির, কিন্তু এত ভালো উপস্থাপনা করে আমি আসলে আগে জানতাম না। তো ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে স্যার তো মূল কথাই বলে ফেলছে। আমি যেটা স্যারের সাথে যেটা যুক্ত করব বা অ্যাড করব সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেকেই প্রিলিমিনারিতে আমরা উত্তীর্ণ হই। হ্যাঁ, স্যারের যে ইয়েটা আমাদের বলছে, অনেকে এই জিনিসটা অনেকে ফলো করে প্রিলিমিনারি উত্তীর্ণ হয়। তা আমি যখন রিটেন সম্পর্কে বলতে যাব তখন দেখা যায় অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাসটা খুব কম। তারপরে অনেকে শর্টকাট ম্যাথ কমপ্লিট করতে গিয়ে দেখাচ্ছে যে রিটেনের অংশে গিয়ে সেই পারে না। তো আমার মনে হচ্ছে প্রতিদিন যদি কিছু কিছু সে ইংরেজি লেখে, হ্যাঁ, তাহলে ইংরেজির যে দুর্বলতা আমাদের সায়েন্স স্টুডেন্টদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি দেখলাম যে এই অংশে সবচেয়ে বেশি দুর্বলতা থাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ। সে যদি প্রতিদিন কিছু একটা লেখে এবং ভুল হোক, সে যদি লিখতে এক সময় সে শুদ্ধ হয়ে যাবে, এই জিনিসটা তাকে অনেক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তারপর হচ্ছে যে ম্যাথের আমরা যখন শর্টকাট প্রসেস গুলো শিখি, এগুলো আমার মনে রাখতে হবে যে আমি ফিলির জন্য শিখছি। হ্যাঁ, তো আমার রিটেনের জন্য আমার যেটা হবে যে আমি পদ্ধতিগত অংশটাকে আমাকে এগিয়ে রাখতে হবে, কারণ প্রতিযোগিতা পরীক্ষায় প্রত্যেকটা অংশই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেখান থেকে আমি ব্যর্থ হবো সেখান থেকে ব্যর্থ হয়ে আমাকে সাপলুডুর মতো আবার প্রথম থেকে শুরু করতে হবে। আর আমি যদি একবার প্রথম থেকে অন্তত ভাইভা পর্যন্ত কভার করি তাহলে আমার কিন্তু কতগুলো অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জিনিসটা খেয়াল রেখে আগাতে হবে। আর যারা স্টুডেন্ট থাকে আমি বলবো যে একটু রিকোয়েস্ট করবো যে তাদেরকে স্টুডেন্ট আছে বা এখন চাকরি জয়েন করে একটা বা দুটো টিউশনিতে সে জন্য যুক্ত থাকে, সুযোগটা সে গ্রহণ করে।
তাহলে এক্ষেত্রে সে কিন্তু আপ টু ডেট থাকতে পারে বর্তমান সিলেবাসের সাথে, এবং তার স্টুডেন্টকে পড়াতে গিয়ে তার কিছু দক্ষতা সৃষ্টি হয়, সেগুলো সে কিন্তু ভাইভাতে বা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে। আর কোভিড সিচুয়েশনে মাজার মুকুল, তুমি যে প্রশ্ন করছো, আসলে তোমার লাইফের বা আমাদের লাইফের ভিশনটা আমাদেরকে নির্ধারিত করতে হবে। এই ভিশনটা আমরা যখন নির্ধারণ করব, তখন আমার আর সিচুয়েশন আমাকে এফেক্ট করবে না, বরং আমি সিচুয়েশনকে জয় করার জন্য একটা অদম্য ইচ্ছা, প্রত্যাশা আমার মধ্যে সবসময় কাজ করবে। হ্যাঁ, কোনো ব্যর্থতা আসলে কোনো কারণ নাই। আমি যদি কারণ সৃষ্টি করতে চাই, সেটা হচ্ছে অজুহাত। হ্যাঁ, আমাদের তৃতীয় হাতের মতো অজুহাত। তো সেই জিনিসটা আসলে আমরা যখন অনার্স কমপ্লিট করে বা শেষের দিকে থাকি, আসলে অনার্স আমাকে শুধুমাত্র একাডেমিক লাইফে ট্রেন আপ করে না, আমাকে এইসব সিচুয়েশনকে মেনটেন করার জন্য আমাকে একটা দক্ষতা দান করে। এবং টিচারদের একটা জিনিস মনে রাখবো, আমি মনে করি যেসব স্টুডেন্টরা টিচারের যত সান্নিধ্যে থাকবে, সেই স্টুডেন্টরা তত বেশি এগিয়ে যাবে। কারণ একজন টিচারের জীবনে সেই এক জায়গায় ব্যর্থ হতে চায়, সে শুধু তার ছাত্রর কাছে ব্যর্থ হতে চায়, সে তার ছাত্র-ছাত্রী শিক্ষার্থীর কাছে ব্যর্থ হতে চায়, এবং এই ব্যর্থতা তার জীবনের সবচেয়ে বড় আনন্দের। হ্যাঁ, এটা মনে রাখবা। আমি বা যারা আছেন, আমি বলছি যে যারা এখন প্রিপারেশন নিচ্ছে, তো টিচারদের সাথে যখন আমাদের অনেক স্টুডেন্টের অনেক গ্যাপ থাকে, এবং তারা টিচারদের হয়তো বা একজনের কেউ হচ্ছে ইন্ট্রোভার্ট, কিন্তু কেউ হচ্ছে এক্সট্রোভার্ট, বাট মন যার সুন্দর, এবং টিচারের মন সুন্দর হবেই। এটা শিক্ষকতার একটা মৌলিক বৈশিষ্ট্য যে টিচারের মন সুন্দর হবে। তো ওই মনের কাছাকাছি গেলে কিন্তু তুমি আহ, অনেক দূর অনেক আগাইতে পারবা। যেমন আমার একটা অভ্যাস ছিল, স্যার সালাউদ্দিন স্যার তো আছেন এখানে, আমার একটা অভ্যাস ছিল, আমি এখনো কখনো কোনো পরামর্শ নিতে গেলে প্রথম আমি যাদের কাছে কাছে এই পরামর্শটা নিই, সেটা হচ্ছে আমার শিক্ষকদের কাছ থেকে। হ্যাঁ, আহ, আমি যদি নোয়াখালী কলেজে পড়তাম ইন্টারমিডিয়েট, আমি সালাউদ্দিন স্যারের সান্নিধ্য পেতাম। কিন্তু আমার সৌভাগ্যবান যে আমি আমি আমার কর্মজীবনে স্যারের সান্নিধ্য পেয়েছি। এবং আমার স্যার, তুমি আরো বিস্মিত হওয়ার বিষয় হচ্ছে, স্যার এবং আমি একই এলাকার সন্তান। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার আর তার মধ্যে একটু সম্পর্ক গড়ে উঠে, যখন আমি দেখি স্যারকে, আমি অন্তত থেমে স্যারকে সালাম দিতে চেষ্টা করি এবং কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এবং অনেক বিষয়, যেমন আমি কখনো কোন প্রবলেম হলে রাস্তায় দাঁড়িয়েও স্যারকে জিজ্ঞেস করি, স্যার এই জিনিসটা আমি কিভাবে শিখবো। না, আমার তো আসলে শিক্ষকতার প্রথম জীবনগুলো থাকে সবচেয়ে শেখা এবং শেখানোর একটা ধাপ। তো এই স্মৃতিগুলো স্যার তখন ধৈর্য ধারণ করে, দেখা যাচ্ছে যে আমি অনেক ক্ষেত্রে অনেকের কাছে যখন কিছু বিষয় বলি, বলে যে করতে করতে হয়ে যাবে। তার কিন্তু যেমন আমার মনেতে আমি স্যারকে দাঁড়ায় মাস্টাররা মসজিদের সামনে এখানে দাঁড়িয়ে বললাম, স্যার আমি এই ইয়েটা বুঝি না স্যার, আমি এটা কিভাবে বলবো। তো স্যার আমাকে বলছে যে তুমি এই ধাপটা এইটা বলো, আর এই বইগুলো কালেকশন করো। আমি সেই বইগুলো কালেকশন করছি, এবং সেইগুলো ফলো করে আমি মোটামুটি আল্লাহর রহমতে এখন ওই বিষয়গুলো আমার অনুধাবনে চলে আসছে। হ্যাঁ, তো কারণ হচ্ছে আমি তো এই যে এটা কিন্তু শুধু আমি নিজেকে ছাত্র হিসেবে আমি নিজেকে এটা অনুধাবন করি, কিন্তু আমি আমার যে ছাত্ররা আছে তাদেরকেও আমি বলবো যে তোমাদের অনেক প্রবলেম আছে, তোমরা কিন্তু আসলে শিক্ষা, ক্যারিয়ার, এসব শিক্ষকদের সাথে এবং তোমাদের যারা বড় ভাই যারা সফল হয়েছে তাদের সাথে যোগাযোগ করবা। কারণ স্ট্রং কমিউনিকেশনের ক্ষেত্রে এখন হচ্ছে কমিউনিকেশনের যুগ। কমিউনিকেশন এর মাধ্যমে আসলে আমরা তথ্য নেব, তথ্য দেব, এবং নিজেকে সমৃদ্ধ করব। নিজেকে সমৃদ্ধ করলে এগিয়ে যাব ইনশাল্লাহ। এই হচ্ছে আমার আর কি ব্যক্তি জীবনের একটা অভিজ্ঞতা থেকেই বলার কি, যে ছাত্রছাত্রীদের জন্য এটা অ্যাজ এ মোটিভেশন নেওয়া যায়, আর পরামর্শ বলা ধরা যায়। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। তোমাকে। স্যারকে আসলে স্যার খুব চমৎকার কথা বলেছেন, এবং স্যারকে আমি খুব কাছ থেকে পেয়েছি, তো এই কথাগুলো থেকে আমরা শুনছি মাঝে মধ্যে। আজকে যারা আমাদের দর্শকরা শুনতেছে, আমি মনে করি তাদের জন্য খুব একটা কার্যকর ভূমিকা পালন করবে। খুব ভালোভাবে আমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন। স্যারকে ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের আরেকজন সিনিয়র বড় ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, ইমন মাহমুদ ভাইয়া। ভাইয়াকে আজকের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি আবারও। ভাইয়া ইতিমধ্যে আমাদের প্রোগ্রামে জয়েন করেছিলেন, আজকে আবার এসেছেন, ভাইয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইয়ের একটু পরিচয়টা একটু জানতে চাইবো ইমন মাহমুদ ভাইয়া থেকে। ইমন ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, ইমন ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া যদি একটু শুনতে পান, তাহলে আপনার একটু পরিচয়টুকু দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, দুঃখিত ভাই।
ভাইয়া মাইক্রোফোনটা একটু অন করেন। আসসালামু আলাইকুম মুকুল, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে, আপনি একটু কষ্ট করে আপনার পজিটিভ একটু দিবেন। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মাহমুদ। অনেকে পরিচিত মুখ, সবাই আমাকে চেনেন। বিশেষ করে আজকে লাইভে আসা হচ্ছে একমাত্র আমাদের প্রিয় শিক্ষক সালাউদ্দিন স্যারের জন্য, যার সান্নিধ্যে ছিলাম আমি 2005-এ ইন্টারমিডিয়েটে ভর্তি হই নোয়াখালী সরকারি কলেজে। সেখান থেকে আমি 2007-08 শিক্ষাবর্ষে পুরো অনার্স লাইফটাই স্যারের সান্নিধ্যে থাকার সৌভাগ্য হয়েছিল। তো আজকে এই সুযোগটাকে কাজে লাগালাম, যেহেতু প্রিয় শিক্ষককে দেখলাম। অনেকটা রিকোয়েস্ট করে আসলাম আজকে, যে আমি আগেও একবার লাইভে এসেছিলাম, তো আজকে আসলাম শুধুমাত্র স্যারের উদ্দেশ্যেই। প্রথমে স্যারকে সালাম জানাই, আসসালামু আলাইকুম স্যার। 2007-08 শিক্ষাবর্ষে আমার অনার্স শেষ করার পরে আমি আহ, ঢাকা কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করি। এরপর 2015 সালে বাংলাদেশ নেভিতে যোগ দিই সাব লেফটেন্যান্ট হিসাবে। বর্তমানে আমি লেফটেন্যান্ট কমান্ডার হিসাবে চাকরি করছি, যেটা মেজর র্যাঙ্ক। আর সবকিছু ভালোই চলছে। আহ, আর মূলত মানে আজকে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাউদ্দিন স্যার। সেই প্রিয় মুখ, অনেকদিন পর্যন্ত সরাসরি দেখি নাই স্যারকে। স্যারও হয়তো আমাদের চেহারা ভুলে গেছে, তখন চিকন শুকনা ছোট মানুষ ছিলাম, স্কেলে বাড়ি খেতাম স্যারের হাতে। আর এখন অনেক বড় হয়ে স্যারের মতো একটা জায়গায় চলে গিয়েছি। আসলে আমরা যেখানে যাই এখনো, একটু আগে গোফরন ভাই বলছিল যে আহ একটা গায়ের ভিতরে একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, মনে হয় যেন সেই আগের অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে বেঞ্চে বসে আছি, স্যার আমাদের সামনে বসে আছে। ওরকম স্মৃতি আর কি। গৌফরান ভাই, সিফাত ভাই এবং ফখরুল স্যারকেও আমার পক্ষ থেকে সালাম। ভাইরা সবাই আমাকে চিনে আশা করি। হয়তো স্বাস্থ্য টাস্থ্য হয়ে যাওয়াতে ফেসটা একটু আনকমন লাগতে পারে। আমি 2007-08 শিক্ষাবর্ষে। আর বিশেষত স্মৃতি বলতে সালাউদ্দিন স্যারের সাথে অসংখ্য স্মৃতি আছে। স্যার তো হাজারো ছাত্রকে নিয়ে ডিল করতো। অনেক সময় অনেকের কথা মনে নাও থাকতে পারে, বা অনেক স্মৃতি মনে নাও থাকতে পারে, কিন্তু আমাদের জন্য সবগুলোই মনের ভিতরে গেঁথে থাকে, প্রত্যেকটা সম্পর্ক। কারণ স্যারের সাথে আমাদের এমন সম্পর্ক ছিল, ওই ছোট ভাই এবং বড় ভাইয়ের মতো সম্পর্ক ছিল। কারণ একমাত্র শিক্ষক যিনি আমাদেরকে শাসন করতেন অনার্স লাইফে। আর বাকি স্যাররা ছিল সিনিয়র, স্যারদের কাছে একটা ডিস্টেন্স বজায় রাখতাম। স্যারের হাতে মারও খেতাম, প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে স্যার মোটামুটি দুই একটা বাড়ি স্কেল দিয়ে দিয়ে যেতেনি। আর আমাদের শিক্ষা সফরগুলো ছিল আসলে সুন্দর, যেটা গোফরান ভাই বলছিলেন যে 2008 সালে আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন এবং ছেড়া দ্বীপের একটা শিক্ষা সফর করেছিলাম, যেটা অ্যারেঞ্জমেন্টের মূল দায়িত্বেই ছিলেন স্যার। তো সবসময় কোঅর্ডিনেট করেন সালাউদ্দিন স্যার। এছাড়া 2006-07 সিফাত ভাইরা আয়োজন করেছিলেন স্যার, সিফাত ভাইরা ডোমিনেট করেছিলেন, আমরাও ছিলাম সাথে। মোটামুটি অনেক মজা করেছিলাম আর কি। তো আজকে উপস্থিত হতে পেরে সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, কারণ আজকের লাইভটা সত্যি অনেক স্পেশাল। বিশেষত সালাউদ্দিন স্যারের উপস্থিতি আমাদের মাঝে অন্যরকম একটা প্রণোদনা জাগিয়েছে। আজকে লাইভে উপস্থিতির সংখ্যা অনেক বেশি। আমার মনে হয় প্রত্যেক শিক্ষাবর্ষের কিছু না কিছু ছাত্র আজকে আমাদের লাইভ প্রোগ্রামে উপস্থিত আছেন। আমাদের নিজেরও অনেক ব্যস্ত সময়। আমার একটা কোর্স চলছে এখন, আগামীকালকেও আমার একটা পরীক্ষা আছে। এরপরও আমি সময় বের করে আসলাম যে যে হোক একটু স্যারের সাথে কথা বলে বা একটু লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করবোই। নিজেকে ভাগ্যবান মনে করছি সত্যি। আহ, মুকুল, থ্যাংক ইউ আমাকে লাইভে আনার জন্য। আর ফখরুল স্যার এবং সালাউদ্দিন স্যারকে আবার সালাম জানাই। ধন্যবাদ ইমন মাহমুদ ভাইয়াকে। আমরা একটু আমাদের চলে যাবো ইফতেখার সিরাত ভাইয়ের কাছে। ভাইয়া অনেকক্ষণ অপেক্ষা করছেন। ভাইয়াকে একটু অনুরোধ করবো, আমাদের যেহেতু আপনার শ্রদ্ধা স্যার আছে সালাউদ্দিন স্যার, স্যারকে নিয়ে যদি আপনার কোনো স্মৃতি থাকে বা স্যারকে যদি কোনো প্রশ্ন করার থাকে একই সাথে করার জন্য অনুরোধ করছি। আবারও অনেক ধন্যবাদ মাঝার মুকুলকে। মাঝার মুকুল এত সুন্দর উপস্থাপনা করে, এটা তো খুবই ভালো লাগছে। ওই যে ফখরুল ইসলাম স্যারের সাথে সুর মিলিয়ে বললাম আমি। আর আজকে লাইভে আসবো এটা মানে আসলে সালাউদ্দিন স্যারকে পেয়ে মানে সত্যি আমার এত ভালো লাগতেছে, আবেগে আপ্লুত আমি। স্যারের কথা কি বলবো, মানে সেই মানে একটা কথা কিন্তু এই যে ইমন মাহমুদ বলছে, সেটা হচ্ছে স্যারের সাথে আমাদের সম্পর্কটা যেমন ছিল, সেটা হচ্ছে অন্যান্য স্যারদের সাথে একটা মানে টিচার স্টুডেন্ট সুলভ একটা ডিস্টেন্স ছিল, কিন্তু স্যারের সাথে ছিল। স্যার মারতো, মানে হাসতো, মানে স্যারের সাথে যে সম্পর্কটা কেমন ছিল এটা আসলে অসাধারণ। স্যারের সাথে আমার খুব মনে পড়ে, স্যারের সাথে আমার সর্বশেষ দেখা হয় 2015 সালের দিকে, 15-র শেষে ওরকমের দিকে। আমি তখন মনে হয় 35তম লিখিত পরীক্ষা দিছি, ভাইবার প্রিপারেশন নিবে এমন কিছু একটা। তো স্যারের সাথে আমার একটুখানি দেখা হয় মেইন রোডে।
অল্প একটু দেখায়, 2 মিনিটের দেখায় স্যারও যাচ্ছিলেন, আমি আসেছি দূর থেকে একটু দেখা, স্যার দেখায় সিফাত কই যাও, পরে দৌড়ে আসলাম স্যারের কাছে, বললাম স্যার এই অবস্থা, স্যার একটু আমাকে 1-2 মিনিটে টিপস দিল। তো এই যে আন্তরিকতার জায়গাটা, এটা অসাধারণ, এবং এটা মানে সারা জীবন মনে রাখার মতো একটা, এবং স্যার আমাদের যে কত প্রিয় এটা আসলে আহ মানে গোফরান ভাই তো সব বলেই দিছে, তারপরে ইমন মাহমুদ ভাই এসেই সব বলে ফেলল। তবুও সে যেটা বলবো, আমার কাছে সবচেয়ে স্মরণীয় স্যারের যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ট্যুরটার কথা বলবো আমি। আমার এখনো ছবিগুলো আমি প্রায় মাঝে মধ্যে দেখি। আমরা যখন টেকনাফ থেকে মানে ইয়াতে উঠলাম, জাহাজে উঠলাম, উঠে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত, এই পথের যে জার্নিটুকু ছিল, বাকিটুকু অবশ্যই, কিন্তু এই জার্নিটুকুতে স্যার যে কি মজা দিছে, মানে স্যার সেখানে দোতলায় উঠে বসে রীতিমতো একটা তাস খেলা শুরু হয়েছে, মানে তাস খেলা হয়েছে, সেখানে স্যার ছিল, তার সাথে আমরা ছিলাম। তো স্যার তখন বলছে যে ঠিক আছে, মানে ছাত্র শিক্ষক অবশ্যই আমরা কিন্তু আপাতত এই 2-1 ঘন্টা কিছু সময়ের জন্য আমরা মোটামুটি বন্ধু বান্ধব। তো স্যারের সেই কথায় মানে আমরা সবাই স্যারের সাথে নাচানাচি গাওয়া, তারপরে মানে স্যারের সাথে তাস খেলার অভিজ্ঞতাটা মানে কখনোই বলার নয়। এটা হচ্ছে স্যারের কথা আমি খুব বেশি বলবো। আর স্যারের শিক্ষা জীবনের কথা তো অবশ্যই যেটা বললেন, অর্গানিক কেমিস্ট্রিটা আসলে স্যারের হাত ধরেই শেখা। অর্গানিক কেমিস্ট্রিটা প্রথম প্রথম মোটামুটি যাই ছিল, কেমন যেন একটু হিব্রু ভাষা লাগতো, কিন্তু স্যারের আহ শেখানোটা খুব, কৌশলটা খুব অসাধারণ ছিল। আর স্যারকে তো আমি এইচএসসি তেও পাই, ইন্টারমিডিয়েট সেকশনেও স্যার আমাদের ক্লাস নিয়েছিল, ইন্টারমিডিয়েটে স্যার যখন আমাদের ক্লাস নিয়েছিল সেখান থেকে কেমিস্ট্রিটা বোঝা। আর আমার অনার্সে ভাইবা পরীক্ষার সময় স্যার আমারে বলতেছিল যে তুমি ইংলিশে যাও। আমি বলছি না স্যার, আমি ইংলিশ না, আমি কেমিস্ট্রিতে যাবো। ওকে কেন? মনে হয় জাফর স্যার ছিল আমার ভাইবা বোর্ডে। স্যার বলতেছে তুমি ফিজিক্সেও যাবা না, ইংলিশেও যাবা না, কেমিস্ট্রি কেন? আমি বলছি স্যার আমার কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিটা ভালো লাগে স্যার, আমি কেমিস্ট্রিতে যাবো। পরে স্যার বললো আচ্ছা ঠিক আছে। তো এটা আসলে সেখানেও স্যারের অবদান, এই ইন্টারমিডিয়েটে স্যার যেভাবে আমাদেরকে পড়াইতো এটা খুব মনে রাখার মতো। আর স্যারের সান্নিধ্যটা, স্যার যখন মহিলা কলেজে যায় বা তার পরবর্তীতে অনার্স শেষ করে আসার পরও স্যারের সাথে যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আমি কিছুটা ঢাকা চলে আসি অনার্স পরপরই, তারপর থেকে কিছুটা, কিন্তু মহসিনের সাথে তো সার্বক্ষণিক যোগাযোগ, আর মহসিনের সাথে সবসময় স্যারের দেখা হয়। স্যার আমাদেরকে খুবই তিনজনকে এক নামেই চিনতো, মানে আমরা তিনজন তো একসাথেই করতাম, তার একসাথেই তিনটা নাম বলতে, এই সিফাত, মহসিন, নাসির, তোমরা কই যাও, এভাবে বলতো। তো স্যারকে আসলে অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে আপনার অনেকদিন পরে এভাবে আপনার সাথে আড্ডা দেওয়ার সুযোগ হলো। ইনশাল্লাহ স্যার নোয়াখালী আসলে অবশ্যই আপনার সাথে দেখা হবে এবং সামনাসামনি একটা আড্ডা হবে, এটা আশা করি। আর আমাদের ছোট ভাইদের জন্য যেভাবে স্যার পড়াশোনার জন্য বা ভবিষ্যতের জন্য যেভাবে ক্যারিয়ার গাইডলাইন দিলেন, এটা খুবই সুন্দর, অসাধারণ। এবং আমাদের ফখরুল ইসলাম স্যারও যেভাবে সবাইকে নির্দেশনা দিলেন, আমার মনে হয় যে মাঝার মুকুল বা নতুন যারা আছে ক্যারিয়ারে, যে ক্যারিয়ার হচ্ছে যে একটা ধাক্কা, মানে গ্রাজুয়েশন শেষ করার পরে যে ধাক্কাটা, আমার মনে হয় স্যারদের সেই ইনস্ট্রাকশনটা যদি তারা সঠিকভাবে ফলো করে তাহলে ইনশাল্লাহ সাকসেস হবে। এটা হচ্ছে। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং ফখরুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং এর কাছে আবার একটু প্রশ্ন থাকবো, ক্যারিয়ার নিয়ে আপনার একটু যদি মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু আপনার দিক থেকে একটু যদি ক্যারিয়ার নিয়ে আপনি একটু যদি কথা বলতেন, সিফাত ভাই। অসংখ্য ধন্যবাদ মাছার মুকুল। স্যার তো বললোই, স্যারের কথা যেটা বললো সেটাই আসলে মানে পাথেয়। এটা আমরা যদি সঠিকভাবে যারা ধরতে পারছি বা পারি নাই, স্যার যেটা বললো যে একাডেমিক আর মানে চাকরির জন্য পড়াশোনাটার মধ্যে যদি কেউ চাকরির পড়াশোনাটাকে হেলাফেলা মনে করে, তাহলে সে মানে তার জন্য বিপদ অপেক্ষা করছে। ঠিক গ্রাজুয়েশন শেষ করার পরপরই চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনাটা হচ্ছে খুব জরুরি। মানে চাকরির পড়াশোনার জন্য আসলে আমি একটা কথাই বলবো যে চাকরির পড়াশোনার জন্য বাজার থেকে আমরা প্রচুর বই কিনে আনি। আমাকে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই বইয়ের মধ্যে থেকে কোনটা পড়বো, তার আগে আমাকে জানতে হবে কোন অংশটা আমি বাদ দেবো। এই বাদ দেওয়ার অংশটা যতটুকুই আমি জানবো, পড়ার অংশটা আমার জন্য তত কমে আসবে এবং সহজ হয়ে আসবে। আর ফখরুল ইসলাম স্যারের সাথে আমি 100% একমত, এবং সবাইকে প্রিলি বেসিস কখনোই পড়া যাবে না, পড়তে হবে অবশ্যই রিটেন বেসিস। রিটেন বেসিস পড়লে তাহলে সঠিকভাবে সে ফেস করতে পারবে। আর আর দুটো ট্র্যাক চাকরি জীবনে গিয়ে আমি যেটা বুঝতে পারলাম, ট্র্যাকটা আলাদা করতে হবে। ব্যাংক আর বিসিএস এর মধ্যে একটু, যদিও অলমোস্ট কাছাকাছি, কিন্তু ট্র্যাকটা একটু সিলেক্ট করে আগাইতে হবে। মানে দুটোকে সমানভাবে না নিয়ে যখন বিসিএস বা
সরকারি চাকরির পরীক্ষা, সেটার জন্য একটু বেশি ফোকাস হইতে হবে। আবার কেউ যদি ব্যাংকের প্রতি ফ্যাসিনেশন বেশি থাকে, তখন তার বাংলাদেশ ব্যাংকের এডিট কোশ্চেন গুলো সলিউশন করে সেটাকে মাথায় নিয়ে তারপরে এখন যে বিজেসির কোশ্চেন গুলো সলিউশন করে ওইভাবে আগাইতে হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের বেশ কিছু কমেন্ট এসেছে, আমরা সেগুলো একটু পড়বো। তার আগে আমরা আবার একটু সালাউদ্দিন স্যারের কাছে যাবো। স্যার, স্যারের কিছু প্রিয় স্টুডেন্টের মুখ দেখতে পাচ্ছেন। এখানে সিফাত ভাই আছেন, ইমন মাহমুদ ভাই আছেন, মহসিন ভাই আছেন। তাদেরকে নিয়ে যদি আপনার এই মুহূর্তে কোনো মজার কোনো স্মৃতি থাকে বা মজার কোনো গল্প মনে পড়ে, একটু বলার জন্য অনুরোধ করছি প্রিয় সালাউদ্দিন স্যারকে। ইমনকে দেখে ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখলাম তার চেহারাটা, ফেসবুকে মাঝে মাঝে দেখি দূর থেকে। ইমনের ইয়েটা বলি, ইমন ছিল রসায়ন ডিপার্টমেন্টের ফুটবলের পিলার ছিল। যত আমাদের ম্যাচ হতো সে ছিল, আর আরেকটা ছেলে ছিল শিপন মাহমুদ, তার নাম শিপন ছিল, সে এখন ফ্রান্সে। হ্যাঁ, তাদেরকে রসায়ন ডিপার্টমেন্টে যখন ফুটবল খেলা আসতো, তাদেরকে গোলের সামনে দাঁড় করে রাখতাম, যে গোল যেন রসায়ন বিভাগের জালে না আসে। তো সিফাতটা ভালো ফুটবল খেলতো, এবং সিফাতকে তার কর্মক্ষেত্র দেখেও ভালো লাগলো। দেখ, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ছেলেরা অনেক ভালো ভালো জায়গা যাচ্ছে। আর আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, ডিপার্টমেন্টের যদিও আমরা থাকার সময় হয়তো আমাদের মাথায় আসে নাই, এখন আমার মনে হয় যেহেতু ম্যাক্সিমাম অবসরে আমরা একটা ইংলিশ ক্লাব খুলতে পারো কিনা, তোমরা যারা রানিং স্টুডেন্ট আছো, মুখে বলতেছি বিশেষ করে একটা ইংলিশ ক্লাব এমন ভাবে খুলতে হবে। যেমন আমার কথা আমি মনে করি, আমরা যখন ইউনিভার্সিটি ভর্তি হই ফার্স্ট ইয়ারে দেখতাম যে হলে, আমরা হলে থাকতাম, হলে দেখলাম যে একটা কমন রুমে পোস্টারিং হলো যে ইংলিশ ক্লাব খোলা হবে আমাদের এফিস হলে, বদল হলে। কয়েকদিন গেলাম, বেশি মজা পেলাম না, কারণ নিজে তো ইংলিশ কম পারতাম, এই জন্য ওদের সাথে তাল মিলে চলতে পারতাম। কিন্তু দেখলাম কি, যারা ওখানে রেগুলার ছিল, আইএলটিএস পরীক্ষা দিয়ে একজন ওই বড় ভাই, উনি 9 এর মধ্যে মনে হয় 7.5 পায়ে অস্ট্রেলিয়াতে গিয়ে উনি একটা ইউনিভার্সিটিতে এখন প্রফেসর। আমার কাছে মনে হচ্ছে যে যদি ডিপার্টমেন্টে একটা ইংলিশ ক্লাব খোলা হয়, তাহলে আমাদের এই অঞ্চলে যারা আমরা আছি, সকল স্টুডেন্ট আছি, আমরা অনেকেরই বেসিক দুর্বল বিভিন্ন কারণে। বিভিন্ন পারিপার্শ্বিকতা, শহরে যারা পড়াশোনা করে তাদের ডিফারেন্ট, কিন্তু আমরা ম্যাক্সিমাম নোয়াখালী করে যারা স্টুডেন্ট ভর্তি হয়, ম্যাক্সিমাম আমরা গ্রামের স্টুডেন্ট যারা আছে তারা ভর্তি হয়। যদি ডিপার্টমেন্টে একটা স্ট্রং ইংলিশ ক্লাব, কেমিস্ট্রি তো আছে, তার সাথে একটা যদি স্ট্রং এবং একটা ইংলিশ ক্লাব থাকে, যে ইংলিশ ক্লাবে সবাই সদস্য হবে, সবাই এখানে উপস্থিত থাকবে, ওইখানে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন রাইটিং, প্যারাগ্রাফ, এসে রাইটিং, এই সকল জিনিসের প্রতিদিন আড্ডা হয়, প্রতিদিন করা হয়। বাধ্যতামূলক আমাকে একটা এসে লিখে আনতে হবে এবং সেটা উপস্থাপনা করতে হবে। তাহলে কি হবে, আমার মনে হয় স্টুডেন্টদের, আমাদের এই অঞ্চলে যারা আছে, তাদের যে ইংলিশে যে দুর্বলতা আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে দুর্বলতা আছে, এগুলো কেটে যাবে। তারপর হচ্ছে বাইবাতে, বাইবাতে গেলে ম্যাক্সিমাম ইংলিশে প্রশ্ন করে, তখন যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে তখন আমরা পিছনে যাই। তাই আমার মনে হয় যদি ডিপার্টমেন্টে ফখরুল আসো, যদি এখন তোমরা যদি পারো, বর্তমান রানিং স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা মানে ইংলিশ ক্লাব যদি খুলতে পারো, দেখো যদি এটা খুলতে পারো, তাহলে আমার মনে হয় স্টুডেন্টটা ভবিষ্যতে বেনিফিট হবে। ওই যে সিপার যে ছেলেটা জয়েন করছে পুলিশে, সে কিন্তু কেমিস্ট্রি পড়ার পরে লাস্টে সে কিন্তু আইএলটিএস পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আইএলটিএস প্রস্তুতি নিছেও। আইএলটিএস প্রস্তুতি নেওয়ার কারণে তার কি হচ্ছে, ইংলিশটা তার স্ট্রং হয়ে গেছে, ইংলিশ রিটেনটা তার ভালো হয়ে গেছে, স্পোকিংটা স্ট্রং হয়ে গেছে। তারপরে দেখো সে পুলিশের চান্স পেল, কিছুদিন পরে শুনলাম সে পুলিশের এসআই পদে চান্স পেল। আমার কাছে মনে হয় ডিপার্টমেন্টে যদি একটা স্ট্রং এবং ইফেক্টিভ একটা ইংলিশ ক্লাব ওপেন করা যায় এবং সেখানে সবাইকে অ্যাড করা যায় এবং সবার পার্টিসিপেশন যদি নিশ্চিত করা যায়, এবং আমার মনে হয় এটা স্টুডেন্টের জন্য ফিউচার, যে তারা যে তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে সেটা অনেক কাজে লাগবে। এই হলো আমার একটা নতুন এডিশন আর ডিপার্টমেন্টের সবার জন্য। সবাই তোমরা যারা বিশেষ করে রানিং স্টুডেন্ট যারা আছে তারা এটা উদ্যোগ নিতে হবে। ফখরুল, আমাদের জলিল ভাই আছে, এখন ফখরুল আছে, ইয়ে আছে,
তাহলে এদের সাথে স্যারদের সাথে তোমরা কম্বিনেশন করে দেখো এটা করতে পারো। যেহেতু এখন কলেজ খোলা না, এখন অনলাইনে তোমরা এটা নিয়ে প্রচারণা চালাতে পারো। যারা আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনলাইন যারা তোমার যারা কারেন্ট স্টুডেন্ট যারা অ্যাড আছে তাদেরকে ওখানে ইনভলভ করো ইংলিশ ক্লাবে। এইভাবে আজকে এখন যেরকম নতুন একটা আড্ডা এরকম করতেছো, ওখানেও এরকম একটা প্রতিদিন একটা আড্ডা করতে পারো তোমরা, যে স্পোকেন ইংলিশ, প্যারাগ্রাফ রাইটিং, তোমার এসে উপস্থাপনা, এক একদিন এক একটা থাকবে যে আজকে অমুক উপস্থাপনা করবে, নির্ধারণ করে দেওয়া হবে যে আজকে অমুক উপস্থাপনা করবে, অমুক করবে 10 জন, 10 জন করে উপস্থাপনা করলে এই 10 জন আজকে করলো, কালকে বাকি 10 জন করলো। এইভাবে করতে 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 এক সময় সবারই স্কিল ডেভেলপ। আমি একটু স্যারের সাথে অ্যাড করতে যাচ্ছি মুকুল। সেটা হচ্ছে গত গত প্রোগ্রামেও আমি বলেছিলাম, আজকে আবার একটু বলি যেহেতু অনেকে উপস্থিত আছে। আমরা যারা আঞ্চলিক মানে মফস্বল এলাকায় আছি, আমাদের অ্যাকচুয়ালি 3টা জায়গায় দুর্বলতা থাকে। এটা যখন চাকরিতে যাই আমরা বুঝতে পারি। এক হচ্ছে আমাদের ইংলিশে দুর্বলতা, যেটা স্যার একদম ওয়াইডলি বললেন। সেকেন্ড হচ্ছে আমাদের টেকনোলজিতে দুর্বলতা। আমরা কম্পিউটার রিলেটেড যে এগুলো আছে, হয়তো ফেসবুক ইউজ করি, মোবাইল ইউজ করছি, কিন্তু কম্পিউটার রিলেটেড ওয়ার্ড বা এক্সেল এর কাজ বা অন্যান্য যে কাজগুলো ওগুলোতে একটু দুর্বল। আর আরেকটা হচ্ছে আমাদের আঞ্চলিকতার প্রভাব। এটা হয়তো আমরা নোয়াখালীতে থেকে যখন পড়ালেখা করি এটা বুঝতে পারি না, কিন্তু যখন বাইরে যাই, সবার সাথে মিশি বা একটা ভাইবা দিতে যাই, তখন কিন্তু আমি যতই মেধাবী হই, হয়তো আমি রিটেনটা পার করছি, কিন্তু যখন আমি ভাইভাতে যাচ্ছি আমার কথা আঞ্চলিকতা, আমার মেন্টালিটিটাও কিন্তু আঞ্চলিকতার উপর নির্ভর করে। আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষের মেন্টালিটিটা এক ধরনের। এখন প্রায় আমার এখানে বড় ভাই এবং স্যাররা যারা আছেন সবাই পুরো বাংলাদেশে চাকরি করার অভিজ্ঞতা আছে, এই কারণে আমাদের সবার ভেতরে এই জিনিসটা উপলব্ধি এখন হচ্ছে, যেটা আমরা হয়তো নোয়াখালী কলেজে পড়া অবস্থায় বুঝতে পারিনি, যে নোয়াখালীর আঞ্চলিকতার কারণে আমরা অনেক জায়গায় আটকা পড়তে হচ্ছে, যেটা নর্মালি সবাই ওয়াইডলি বলছে। ইভেন আমি মেধা দিয়ে অনেক কিছু করতে পারবো, রিটেন পর্যন্ত পার হতে যাব, কিন্তু ওখানে আমাকে একটা ভাইবা বোর্ড ফেস করতে হবে, যেখানে অনেক মেধাবী মুখগুলো বসে থাকে। বাংলাদেশের ভালো ভালো ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে ব্যাংকে বললে ভালো ভালো লোকজন বসে থাকে, যারা এই আঞ্চলিকতাটুকু গুলোকে অনেক নেগেটিভ চোখে দেখে। সো আমি সাজেস্ট করবো আমাদের জুনিয়রদের জন্য, যারা আমরা এখন পড়ালেখা করছি, আমাদেরকে এই 3টা সাইডে উন্নতি করতে হবে। স্যার যেটা বললেন, একটা ইংলিশ ক্লাব থাকলে অবশ্যই ইংলিশের যে দুর্বলতাটা এটা কাটিয়ে ওঠা সম্ভব। সেকেন্ডলি হচ্ছে আমরা ল্যাপটপের সাথে নিজেকে যুক্ত করে নিতে হবে সব কাজগুলা করার সময়। এখন আমরা নোট করছি, এক সময় স্যাররা আমাদেরকে নোট দিত হাতে লেখা, আমরা হাতে লিখতাম, এরপরে গিয়ে ফটোকপি করে নিতাম। এই জিনিসগুলো যদি আমরা এখন টাইপ করে করার চেষ্টা করি, সবার এখন একটা পার্সোনাল ল্যাপটপ আছে, ওটাকে ইউজ করার চেষ্টা করি, তাহলে ব্যাংকিং সেক্টরে মহসিন ভাই সহ যারা আছেন ওনারা আরো ভাইরা আরো ভালো বলতে পারবেন। একটা সুবিধা হলো। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যখন আমরা বাইরে ঘুরতে যাই, এখন ফেসবুকের কল্যাণে বা ইনস্টাগ্রাম সবকিছুর কল্যাণে আমরা সবার সাথে মেশার সুযোগ পাই। এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এক হচ্ছে ভাষাগত চেঞ্জিংটা, জুনিয়রদেরকে বলবো শুধুমাত্র বই মুখস্থ করে ভালো চাকরি পাওয়া যায় না, এটা কনফার্ম, এটাতে কোনো ডাউট নাই। স্যার যেটা বললেন, প্রথমত পড়তে হবে, চাকরি রিলেটেড সবকিছু পড়তে হবে। সেকেন্ডলি হচ্ছে নিজেকে এই 3টা সাইডে আপগ্রেড করতে হবে। ফার্স্ট ইংলিশ, সেকেন্ড হচ্ছে টেকনোলজি আইটেক যে জিনিসগুলা, থার্ড হচ্ছে আঞ্চলিকতার প্রভাবটা কাটিয়ে উঠতে হবে। এই 3টা রিকভার করতে পারলে আমার মনে হয় আমরা যে কোনো জবের ক্ষেত্রেই, যদিও আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকি এটা কোনো ব্যাপারে না, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন ভালো ভালো জায়গায় সবাই যাচ্ছি। আমাদের একমাত্র প্রিয় সালাউদ্দিন স্যার বাদে আমরা এখানে যারা আছি সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আশা করি আমরা এখন সবাই মোটামুটি ভালো করছি, সবাই ভালো পজিশনে আছি। ইচ্ছা থাকতে হবে চাকরি নেয়ার জন্য, যে আমি ওই জায়গায় যাব, আমার একটা ইচ্ছা থাকতে হবে, অটোমেটিক চলে যাবে। কেউ না কেউ রিজিকে থাকলে অটোমেটিক চলে যাবে। যে একেবারে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো জায়গায় যাচ্ছে সেটা না। আমি যদি এই 3টা উইকনেস যদি রিকভার করতে পারি, যে কেউ যে কোনো জায়গায় যাওয়া সম্ভব। আশা করি স্যাররা এবং বড় ভাইরা আমার সাথে একমত হবে নাকি মতো। জি, ধন্যবাদ ইমন আহমদ এবং সালাউদ্দিন স্যারকে, ওনারা যে নির্দেশনা দিয়েছেন আসলে এটা আমাদের জন্য, ভাইয়া যেটা কথা বলেছেন এটা আসলে আমাদের কিন্তু আসলে বাস্তব জীবনে আমাদের কিন্তু আসলে ফেস করতে হয়, যে আমাদের আঞ্চলিকতা বা ইংলিশে আমাদের কিন্তু বড় বড় একটা দুর্বলতা কাজ করে। তো স্যার যে জিনিসটা বলেছেন ইংলিশ ক্লাবের জন্য, আমাদের ফখরুল ইসলাম স্যার আছেন ডিপার্টমেন্টে, বা আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে আমরা চেষ্টা করবো স্যারের উদ্যোগেই আমরা এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য একটা ইংলিশ ক্লাবের জন্য। আমাদের অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু পড়া শুরু করি। আমাদের দোলেন মজুমদার আপন বলেছেন, প্রিয় স্যারদের এবং ভাইয়াদের দেখে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। আমাদের রাফেদ হোসেন বলেছে, স্যার এবং ভাইয়াদেরকে সালাম জানাচ্ছি। মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, আসসালামু আলাইকুম সালাউদ্দিন স্যার, আমি মিয়ারহাটের কামরুল হাসান, আপনাকে মিস করি।
কাঞ্চন ভৌমিক বলেছেন আসসালামু আলাইকুম স্যার। তারপর হচ্ছে আহমেদ সোহেল খান বলেছেন প্রিয় সালাউদ্দিন স্যারকে অনেকদিন পর দেখলাম, স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এরপর হচ্ছে মোহাম্মদ কামরুল হাসান বলেছেন ইন্টারমিডিয়েট স্যারের কাছে পড়তাম, উনি উনি ওনার সব সিট আমাকে প্রি দিয়ে দিয়েছেন, কখনো ভুলবো না। তারপর হচ্ছেন মোহাম্মদ মহিনুদ্দিন বলেছেন আসসালামু আলাইকুম স্যার। এরপর হচ্ছে আমাদের রজাতুল জান্নাত ফারজু বলেছেন ইন্টারে মহিলা কলেজে থাকার সময় স্যারের হাত ধরে কেমিস্ট্রির মূল পথ চলা শুরু। স্যারের পড়ার নিয়মগুলো এখনো ফলো করি, দোয়া করি স্যার আপনি খুব ভালো থাকুন। আমাদের ইমান রায়হান বাবুন বলেছেন স্যারের সাথে পতঙ্গ এবং মহামায়া একটা সীতাকুণ্ড একটা ট্যুর ছিল। তারপর হচ্ছে আমাদের আব্দুল্লাহ মামুন বলেছেন স্যার আমাদের কথা বলেন, আমাদের আপনার সাথে ট্যুরে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। জাভেদ মিন্দাদ বলেছিলেন স্যারের সাথে সেন্ট মার্টিন ট্যুর সবচেয়ে মজার ছিল। ওমর ফারুক বলেছেন স্যারকে দেখে খুব ভালো লাগছে। কারিমুল্লাহ বলেছেন আমি মুকুলকে অনুরোধ করব আমাদের সকল একসঙ্গে পঞ্চমানদেরকে যদি একদিন একসাথে লাইভে আনা যেত তাহলে আরো ভালো হতো, এখনকার গুলাতে আমি চিনি না। সালাউদ্দিন স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমরা ডিপার্টমেন্টে যারা একটু পড়তাম তাদেরকে স্যার একটু বেশি মারতো, কেন মারতো একটু বলার জন্য বলেছিল। স্যার একটু যদি উত্তর দিতেন। স্যার একটু মাইক্রোফোনটা একটু অন করতে হবে। যাকে বেশি ভালোবাসা হয় তাকে নির্যাতন করা হয়। তার উপরে একটা অধিকার, কিন্তু যার উপরে অধিকার নেই তাকে করা যায় না। তো যাদের উপরে অধিকার আছে, যাদের উপর বেশি পাওয়া যায়, তাদেরকে বেশি লাভ, তাদেরকে বেশি ধন্যবাদ আমাদের সালাউদ্দিন স্যারকে। এই মুহূর্তে আমাদের আরেকজন প্রিয় ভাই আমাদের আবেদ সিদ্দিক ভাই আমাদের সাথে যোগদান করেছেন। ভাইকে আজকের প্রোগ্রামে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু আমাদের মহসিন ভাইয়ের কাছে যাবো। মহসিন ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। ভাইয়াকে বলবো হচ্ছে আপনার সালাউদ্দিন স্যারের সাথে যদি কোনো মজার কোনো ঘটনা মনে পড়ে বা কোনো স্মৃতি মনে পড়ে একটু শেয়ার করার জন্য বলবো। এবং একই সাথে আমার আরেকটা কোশ্চেন থাকবে মহসিন ভাইয়ের কাছে, যেহেতু আমাদের একটা মূল একটা প্ল্যান আছে রসায়ন অ্যালামনাই নিয়ে, আমাদের ফখরুল ইসলাম স্যার আছেন, আমাদের সালাউদ্দিন স্যারও আছেন, ওনাদের থেকে কি নির্দেশনা চাচ্ছেন আমাদের এই রসায়ন অ্যালামনাই নিয়ে? আমাদের যে পরিকল্পনা আছে তাদের নির্দেশনার জন্য আসলে বসে রয়েছিলেন, সেটা একটু আপনার দিক থেকে জানতে চাইবো মহসিন ভাই। ধন্যবাদ মুকুল। স্যারের সাথে আমার অনেক 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 স্মৃতি আছে, যেহেতু আমরা ডিপার্টমেন্ট প্রোগ্রাম করার আগেই প্রথমে স্যারদের কাছে যেতে হতো। প্রায় সময় আমি স্যারের বাসায় গিয়ে স্যারের সাথে অনেক প্রোগ্রাম করেছি, আমার এখনো মনে আছে। আমরা প্রোগ্রাম করতে যাই, বিশেষ করে ট্যুর গুলো করতে যাই আমরা। একবার আমার যদি ভুল না করে থাকি, স্যারের বাসায় আমরা ডিম রান্না করেছি, আমার সেটাও মনে আছে। ডিমকে সিদ্ধ করেছি স্যারের বাসায়, আরো সিদ্ধ করে আমরা আবার এটা নিয়ে বাসে উঠেছি, আমাদের সেটাও মনে আছে। স্যার আমাদেরকে অনেক 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 হেল্প করতেন। মানে আমি জানি না কেন জানি সব স্যার আমাকে খুব বেশি বেশি হেল্প করতো। আর স্যার তো আছে মোটামুটি স্যার, আর ফখরুল ভাইয়ের সাথে তো আমার দেখা স্টুডেন্টের মাধ্যমেই দেখা। উনিও অনেক হেল্পফুল, আমার অনেক ভাবে কথা হয়েছে ওনার সাথে। উনিও অনেক হেল্পফুল, সবার জন্য খুব হেল্প করে। আর যেটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেটা আমরা স্যার থেকে শুনবো। এখানে দুইজন স্যার আছে। আসলে সব সব ডিপার্টমেন্টে তো অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে থাকে, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নাই। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আসলে অতি জরুরি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন না থাকলেও আমাদের কার্যক্রম আছে। আমরা স্যার গত বছর করোনার সময় আমরা অনেক কাজ করেছি, আমরা প্রাক্তন ছাত্ররা অনেক কাজ করেছি। তাছাড়া আমরা এছাড়াও আমরা প্রাক্তন ছাত্ররা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নামে কোনো আনুষ্ঠানিকতা না থাকলে আমরা অনেক কাজ করে থাকি ডিপার্টমেন্টের জন্য। তার মধ্যে এখানে অনেক কিছুই আছে স্যার। এখন এটার আনুষ্ঠানিকতার জন্য আমাদের দুইজন স্যার আছেন। কি করা যায় বা কি করলে এটার আসলে আনুষ্ঠানিকতা শুরু করা যায়, এটার একটু দিক নির্দেশনা চাচ্ছি স্যারদের কাছে। ধন্যবাদ মুকুল। ধন্যবাদ স্যার। আমরা স্যার থেকে রসায়ন অ্যালামনাই নিয়ে বলেছেন, আমাদের প্রাথমিক কার্যক্রমগুলোকে আমরা শুরু করার জন্য স্যারের পক্ষ থেকে কিছু থাকতে একটু বলার জন্য। সালাউদ্দিন স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটু মাইক্রোফোনটা অন। এটা শুরু করা যায়, এটা আমি মনে করি এটা শুরু করা উচিত। তাহলে কি হবে, সবার মধ্যে সম্পর্ক আরো ভালো থাকবে। আবিরকে দেখে ভালো লাগতেছে, সে তো
চিটংনা কথা থেকে জানো দেখি। তো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। অ্যালুমিনাইজেশন করা খুব স্যার জরুরি। করলে স্যার কি হবে? কিভাবে করবে একটু দিক নির্দেশনা চাচ্ছিলাম স্যার। আগে তোমরা সিনিয়র স্টুডেন্ট যারা আছে, সিনিয়র ডিপার্টমেন্টের সিনিয়র স্টুডেন্ট যারা পাস করে গেছো, তারা সাথে কিছু যারা কারেন্ট স্টুডেন্ট আছে, তারা মিলে একটা বৈঠক করবা। বৈঠক করে একটা আহ্বায়ক কমিটি, যেখানে আহ্বায়ক কমিটিতে তোমার স্যারদেরকে রাখবা, তোমরা সিনিয়র স্টুডেন্ট থাকবা, তারপরে হলো যারা কারেন্ট স্টুডেন্ট আছে তাদেরকে রাখবা। প্রতি ইয়ার যারা কারেন্ট যারা আছে প্রতি ইয়ার থেকে প্রতিনিধি রাখবা। আর তোমাদেরও ওই ইয়ার বেস চিন্তা করবা যে 2011-12 শিক্ষাবর্ষের যারা আছে এরকম প্রত্যেকটা ইয়ার থেকে প্রতিনিধি নিয়ে একটা আহ্বায়ক কমিটি করে আগাইতে পারো, আস্তে আস্তে আগাইতে পারো। তাহলে আস্তে আস্তে আগাইলে একসময় ধরো দেশে যদি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হয়, তারপরে সবাই মিট করলা, সবাই ডেট করলা, বড় করে একটা আয়োজন করলো। কিন্তু বড় আয়োজনের আগে তো অনেক কাজ আছে, সেগুলো এখন কিন্তু সবাই বাসায় আছে, সবাই নিজ নিজে আছে, এখন এটা অনলাইনে বসে বসে এটাকে আগে নিয়ে যার সাথে যোগাযোগ করা দরকার সবার সাথে ফোনে মেসেঞ্জারে যেভাবে আলাপ করা দরকার ওভাবে আলাপ করে এভাবে ইয়ে করতে পারে। তাহলে সবার সাথে যোগাযোগ সামনের দিকে অনেক থাকবে। আর যারা কারেন্ট আছে বিশেষ করে ফখরুল, তোমরা জলিল ভাই ওনাদের সাথে সমন্বয় করবা স্যারদের সাথে। আর হচ্ছে যে আমি বলি সিনিয়র মহসিন, তোমাদেরও সিনিয়র তো আর কিছু যেন আছে, যারা আছে তাদের সবাই থেকে মানে সব ইয়ারের প্রতিনিধি নিলে সুবিধা হবে, সবার সাথে সবাই লিয়া যাবে, তোমার মেম্বার বাড়বে। যত বেশি মেম্বার বাড়বে তত সংগঠনটা তোমার ইফেক্টিভ হবে। আর এখন তো সবাই মোটামুটি সিনিয়র যারা সবাই চাকরি করে, যারা অ্যাক্টিভ আছে, আমার মনে হয় সবাই অ্যাড হবে। এখন তো অনেক ইজি সবার সাথে সবাই যোগাযোগ করা, যেটা আগে সম্ভব ছিল। কোভিড আসার পরে মনে হয় যে যোগাযোগটা আরো বেশি মানে ইজি হয়ে গেছে, যেভাবে যোগাযোগ করা হয়। হ্যাঁ, পন্থা গুলো ইজি হয়ে গেছে, সবার এখন অনেক কিছু জানে, যেটা আমরা জানি না, দেখা গেলো আমার বাচ্চা সেটা আরো বেশি জানে। এটাও কোভিড-19 এর ফলাফল আর আইটি সেক্টরে সবাই এখন মানে সুফল। হ্যাঁ, তো তোমরা করো, এটা করার দরকার। তাহলে তিনটে স্টেপ তোমরা করবা। টিচারদের নিয়ে একটা ইয়ে রাখলা, তারপর সেকেন্ড হলো তোমরা সবাই সব ইয়ারে, বিশেষ করে যারা তোমাদের সাথে লিঙ্ক আছে সব ইয়ার থেকে প্রতিনিধি রাখবা। তারপর হলো কারেন্ট স্টুডেন্ট থেকে যারা, তাদের থেকে সব ইয়ারের প্রতিনিধি রাখবা। তাহলে আপ টু মানে লেভেল 0 থেকে সবাই তোমার সাথে ইনভলভ হতে পারে। পরবর্তী থাকবে এটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া করবা, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা অ্যাডমিনিস্ট্রেশন করছে তাদের থেকে তাদের যে নিয়ম কানুন গুলো আছে এগুলো সংগ্রহ করবা। ওগুলা করে তারা এবার কিভাবে মেম্বারশিপ করবা, এবং মেম্বারশিপ করার জন্য একটা মিনিমাম একটা চাঁদা নির্ণয় করতে হবে। চাঁদা নির্ণয় করতে গেলে একটা কমিটি, তারপরে একটা ওই ব্যাংক অ্যাকাউন্ট ইয়ার নামে, অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। এইভাবে মানে যেভাবে অন্যান্য প্রোগ্রাম গুলো চলে, একটা অর্গানাইজেশন যেভাবে আগায় ঠিক সেভাবে তোমাদেরকে আস্তে আস্তে আগায়। আমাদের ফখরুল ইসলাম স্যারও আছেন। মহসিন ভাই কি ফখরুল ইসলাম স্যার থেকে কোনো নির্দেশনা চাচ্ছেন কিনা? দুঃখিত, আমাদের চলে গেছেন। আমাদের কিছু কমেন্ট আসছে, আমরা একটু কমেন্ট গুলা শোনার চেষ্টা করি। বর্তমানে রসায়ন বিভাগের ছাত্রদেরকে তাদেরকে ট্র্যাক জবে করতে হলে কম্পিটেড থাকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সুনির্দিষ্ট সাবজেক্ট থেকে অনার্স করা। এক্ষেত্রে পিওর কেমিস্ট্রি পড়া আমাদেরকে আন্ডার এস্টিমেটেড হতে হয়। এই বিষয়ে সদ্য সালাউদ্দিন স্যারের কাছে কিছু বক্তব্য শুনতে চেয়েছি, আশা করি স্যার দিবেন একটু পরে। আমাদের পাহিমা পমি বলছে, স্যার আসসালামু আলাইকুম, এত বছর পর প্রিয় স্যারকে দেখে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে পান্না ভূমিক বলছেন, স্যার আদাব, স্যারকে অর্গানিক কেমিস্ট্রি পড়ানোর স্টেপ গুলা এখনো মনে পড়ে। তারপর হচ্ছে আমাদের শঙ্কর দেবনাথ বলেছেন, রিয়েলিস্টিক অপিনিয়ন এন্ড সাজেশন বাই হচ্ছে ইমন। আমাদের জান্নাত রহমান বলেছেন, আসসালামু আলাইকুম, প্রিয় সালাউদ্দিন স্যারকে দেখে খুব ভালো লাগছে। যাক, আমাদের মাঝে আমাদের একজন অতিথি আবার এসেছেন, আবিদ সিদ্দিকী ভাইয়া। ভাইয়াকে আমাদের আজকে প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। শুরুতে ভাই একটু পরিচয় জানতে চাইবো, এবং একই সাথে আমাদের যেহেতু প্রিয় সালাউদ্দিন স্যার আছে, স্যারের সাথে যদি আপনার কোনো মজার স্মৃতি থাকে বা স্যারের উদ্দেশ্যে যদি কোনো কোশ্চেন থাকে একই সাথে করার জন্য অনুরোধ করছি সংক্ষেপে। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে শুভেচ্ছা জানাই সবাইকে, সালাম জানাই। আবির সিদ্দিক, আমরা 11-12 সেশনের স্নাতক শুরু করি নোয়াখালী কলেজে।
বর্তমানে কর্মরত আছি একটা চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ হিসাবে। আর যদি সংক্ষেপে বলতে চাই, স্যারের সাথে সালাউদ্দিন স্যারকে আমরা খুব কম সময় পেয়েছি আসলে ডিপার্টমেন্টে। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে কমপ্লিট হয় নাই আমাদের সম্ভবত। স্যার বদলিজনিত কারণে নোয়াখালী সরকারি মহিলা কলেজে চলে গিয়েছেন। বাট স্যারের সাথে যে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, একটা ভালো টিউনিং, স্যার নিশ্চয়ই জানেন বিষয়টা। এবং হচ্ছে আমি স্যারের স্নেহ ধন্য বলা যায়, আমি স্যারের খুব বেশি স্নেহ পেয়েছি এমনও না। আবার হচ্ছে যে স্যারের সাথে কি বলে কাটানোর সময়গুলো, ম্যাক্সিমাম সময় আমাদের স্যারের সাথে আমার সাথে কি বলে আমরা যখন টাউনে, অর্থাৎ যে আমাদের আসলে স্যারদের একটা স্যারদের সার্কেলের একটা মানে আড্ডার জায়গা ছিল। সালাউদ্দিন স্যারদের সার্কেলের একটা আড্ডার জায়গা ছিল, স্যারের সহকর্মীরা এবং স্যারের যারা ছিল পরিচিত জন। তো আমরা হচ্ছে যে চলার পথে স্যার সবসময়, আমার প্রায় সময় স্যারের সাথে দেখা হতো টাউনে বা হচ্ছে যে কোথাও কোনো রেস্টুরেন্টের আশেপাশে, এবং হচ্ছে প্রায় সময় স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলতাম। স্যার খোঁজ খবর নিতেন, কেমন আছি, কোথায় কি করছে বা কিভাবে কি করছি। তো এই যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ছাত্র শিক্ষক একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটা একটা অনন্য উদাহরণ হচ্ছে রসায়ন বিভাগ এবং হচ্ছে আমাদের সিনিয়র জুনিয়র যে একটা ভালো টিউনিং। এই যে এখানে আমি খুব পরিচিত মুখগুলো দেখছি, মহসিন ভাই, সিফাত ভাই। সিফাত ভাই হয়তো আমাকে চিনবে না, বাট আমি আমি পার্সোনালি ওনাকে চিনি। তারপর কিছুক্ষণ আগে গোফরান ভাই ছিল এখানে। এই যে আমাদের আমাদের অনেক আগের ব্যাচের, এখন দেখা যাচ্ছে যে নতুন যারা ঢুকছে তারা এক ব্যাচ বা দুই ব্যাচ সিনিয়র, তাদের আগে যারা গত হয়েছেন ডিপার্টমেন্টে চলে গেছেন তাদেরকে চিনে না। কিন্তু আমরা আমাদের এই যে ওনারা ডিপার্টমেন্টের জন্য ভালো কাজ করে গিয়েছেন, ওনাদের সে একটা সুনাম ছিল, একটা সুখ্যাতি ছিল ডিপার্টমেন্টের প্রতি, ওনারা নিবেদিত প্রাণ ছিলেন। যার কারণে ওনাদের এই যে প্রচার এবং নামের যে প্রসারটা, এটা আমাদের পর্যন্ত ওনাদের 5-6 ব্যাচ পর্যন্ত, নিচে পর্যন্ত আমরা পর্যন্ত শুনেছি বিষয়গুলো। তো এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে স্যার খুব সুন্দর মতামত দিয়েছেন, ক্যারিয়ার নিয়ে সুন্দর মতামত দিয়েছেন। এর বাইরে আসলে নতুন করে অ্যাড করার কিছু নাই। এটাকে প্রাতিষ্ঠানিক রূপ যত তাড়াতাড়ি দেওয়া যায়, আমি স্যারের সাথে একাত্মতা পোষণ করে স্যারের মতের সাথে একসাথে করে বলবো যত তাড়াতাড়ি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। কারণ আমরা বিষয়টা নিয়ে যাচাই বাছাই করছি প্রায় 1 বছর খানিক হয়ে গেছে, এবং এটার উদ্দেশ্যে আমরা 2-3টা চা চক্র অলরেডি আমাদের ইমন রায়হান ভাইয়ের নেতৃত্বে আমরা 2-3 বার মিলিত হয়েছে, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নবারই কথা বলছি বিগত টানা 1 বছর যাবত। বিষয়টা সম্পর্কে আমাদের শ্রদ্ধা মাহবুব স্যার উনিও অবগত ছিলেন, অবগত আছেন বিষয়গুলো নিয়ে। সো যত দ্রুত সম্ভব এটা যদি আমরা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়ে আমাদের কার্যক্রমটা শুরু করতে পারি সীমিত পরিসরে। স্যার যেটা বললো, একটা অ্যাডহক কমিটি করে আমরা প্রত্যেক ব্যাচ থেকে প্রতিনিধি যদি আমরা অ্যাড করে, যত বেশি সংযুক্তি হবে এখানে, যত বেশি যোগাযোগ এখানে বাড়বে, যত বেশি সংযুক্তি হবে, তত বেশি আমাদের এই ইফেক্টিভ হবে আমাদের এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন করাটা। অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার মাধ্যমে মহসিন ভাই যেটা বললো, আমরা হয়তো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেরকম প্রাতিষ্ঠানিক রূপ দেয় না, কিন্তু এইটার নাম দিয়ে বা হচ্ছে যে এই লোগোটাকে বা এটাকে সামনে রেখে আমরা কোভিড সিচুয়েশনে কিছু কাজ করেছি। আমরা কিছু সাহায্য বা প্রণোদনা আমাদের যারা অসচ্ছল আছেন, আমাদের কলেজের স্টাফরা যারা আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সো যদি আমরা এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমরা আরো বৃহৎ পরিসরে কাজ করতে পারবো। স্যার খুব ভালো কিছু পরামর্শ দিয়েছেন। একটা ব্যাংক সলভেন্সি, একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, আমরা নির্দিষ্ট হারে একটা চাঁদা দিব আমরা যারা আছি। আশা করি আমরা একটা রূপরেখা বা আমরা স্যারদের একটা ভিউ আমরা পরিষ্কার হয়েছি। আর এখানে এখন বর্তমানে ডিপার্টমেন্টে কর্মরত আছেন ফখরুল ইসলাম স্যার আছেন, জলি স্যার আছেন, খুবই এনার্জেটিক। ফখরুল স্যার আমি খুব বেশি সান্নিধ্য পেয়েছি, আমার মনে হয় না আমার চেয়ে বেশি স্যারের সান্নিধ্য কেউ পেয়েছে। ফখরুল স্যারের আমি খুব বেশি সান্নিধ্য পেয়েছি, খুব বেশি স্নেহজন্য স্যারের। সো এনার্জেটিক স্যাররা আছেন। আশা করি আমরা যদি আমাদের মাথাগুলো এক হতে পারি, আসলে আমাদের যারা সিনিয়ররা আছেন আমরা এক হতে পারলে আশা করি আমরা অচিরেই খুব ভালো কিছু করতে পারবো, এবং অ্যালামনাইজেশন থেকে একটা লং টার্মে একটা ভালো কিছু করার দিকে আমরা এটাকে নিয়ে যেতে পারবো। আমি আমার একটা কোশ্চেন থাকবে এখানে, আমাদের প্রফেসর স্যার আছেন, আমরা কিন্তু আপনাদের সম্পর্কের মাধ্যমে দেখেছি বন্ধুসুপথ। তো আজকের এই অনুষ্ঠানে স্যারের সাথে যদি কোনো মজার কোনো ঘটনা থাকে সেটা একটু বলবেন। একই সাথে আমাদের এই রসায়নের যে প্রাণবন্তটা সেটাকে আরো মজবুত করার ক্ষেত্রে আপনার স্যারের থেকে কি পরামর্শ চাইতে পারেন সেটা একটু বলার জন্য অনুরোধ করছি আবির ভাইকে। আচ্ছা, স্যারের সাথে আমার তো হচ্ছে অনেক স্মৃতি, আসলে আমি কোনটা থেকে কোনটা বলবো সেটাই হচ্ছে আসলে সিলেক্ট করাটা দুরূহ। আমি যতটুকু মনে পড়ে সাজেক ট্যুর গিয়েছিলাম স্যারদের সাথে, ফখরুল স্যারের সাথে, তোমাদের ব্যাচের মুকুলদের ব্যাচের ট্যুর হয়েছিল। ওরা আমাদের দু একজন সিনিয়রকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি গিয়েছিলাম, আজগর গিয়েছিল, আর জলিল স্যার ছিল, আমাদের নূর মোহাম্মদ স্যার ছিল, ফখরুল স্যার ছিল। তো চাঁদের গাড়িতে স্যারের যে কি সুন্দর গানের টিউনটা
যে পোলাপান পিছনে মজা করতেছে, গান ধরতেছে, স্যার সামনে থেকে আবার যে গানের কলি ধরতেছে। তো আসলে জিনিসগুলো আসলে খুবই প্রাণবন্ত। এই যে সাজেকের যে 3 দিনের আমাদের ট্যুর ছিল, আমার মনে হয় স্যারের সাথে এই স্মৃতিটা আমার এভারগ্রিন থাকবে, চিরজীবন মনে থাকবে। আর স্যার যেহেতু আছেন এখন ডিপার্টমেন্টে, আমাদের যে কোনো কাজে আসলে আমরা স্যারকে অগ্রগণ্য ভূমিকা পালন করতে দেখি। আশা করি স্যারের নেতৃত্বে বা আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন ওনাদের পরামর্শে আমরা ভালো কিছু যদি শুরু করতে পারি, আমরা ভালো কিছু করতে পারবো অ্যালুমনি অ্যাসোসিয়েশন নিয়ে। জি, ধন্যবাদ আবির ভাইকে। আমি একটু যাব মহসিন ভাইয়ের কাছে আবার। ভাই একটু শুনতে পেরেছেন, সালাউদ্দিন স্যার একটু আগে একটু নির্দেশনা দিয়েছিলেন যে একটা আহ্বায়ক কমিটি, সেখানে স্যারদেরকে সিনিয়র এবং জুনিয়র যারা আছে সবাইকে মিলে একটা কমিটি গঠন করার ক্ষেত্রে প্রাথমিক স্টেপটা শুরু করার জন্য আপনাদের এখন সেই চিন্তা ভাবনাটা কেমন, আর আর কোন ধরনের নির্দেশনা দরকার আছে কিনা, বা আর কি ধরনের গাইডলাইন দরকার প্রয়োজন হতে পারে, বা এখন আপনার কি চিন্তা ভাবনা আছে সেটা একটু ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। বা আমরা তো এটা অনেক দিন যাবত, প্রায় অনেক দিন যাবত এটা নিয়ে পর্যালোচনা করছিলাম, এটা নিয়ে কার্যক্রম চালাচ্ছিলাম। বাট অনেক মিসিং বা অনেক সমস্যার কারণে আমরা এটা আগাইতে পারি না। আমাদের সালাউদ্দিন স্যার তো আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফখরুল স্যার যদি আমাদেরকে বলেন যে আমরা আসলে কিভাবে করতে পারি, কিভাবে আগাইতে পারি, এ সম্বন্ধে যদি কিছু দিক নির্দেশনা দেন, আমরা উপকৃত হতাম। স্যারের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়ার জন্য, আমাদের এই রসায়ন পরিবারকে একটা ভালো প্ল্যাটফর্মে নেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ মহসিন ভাই। আহ, এখানে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তখন আপনারা অনেক যারা সিনিয়র ছিলেন বা ইয়ে ছিলেন, ওনারা স্যারের সাথে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মাহবুব স্যারের সাথে বসছিলেন কয়েকদিন। তো আসলে আমরা তো আমি প্রাথমিক পর্যায়ে এগুলো মানে গতিবেগ যে কোনো একটা অফিসে জয়েন করার পরে এটা হলো অফিস ল্যাঙ্গুয়েজ বুঝতে হয়। তা আমি অবশ্যই আমার সবচেয়ে কাছে ছিল এখানে বলা যায় আমার সাথে আমাকে সময় দিত, অর্থাৎ আমার একাকী সময়গুলোকে আমি ইয়ে করতাম যে আবির আসতো, তা আবির আমার সাথে গল্প স্বল্প ছলে এই কথাগুলো বলতো যে আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করি। আমি বলছি যে তোমরা যখনই আসবে এই ডিপার্টমেন্টে, আমি হয়তোবা নতুন, কিন্তু আমার সহযোগিতা বা আমার থেকে যতটুকু দরকার আমি হাত দিয়ে আমি এগিয়ে যাব। তোমরা যদি একবার বলো, আমি 2বার সেখানে রিকোয়েস্ট করব, বা এখানে প্রমোশনের জন্য যে কোনো ধরনের সহযোগিতা আমি করতে সর্বদা প্রস্তুত। তো আমি তাকে একটা গল্পের মাধ্যমে বলি। পয়লা বৈশাখে আমাদের কলেজ থেকে শিক্ষকদের জন্য একটা ড্রেস আপ ইয়ে করা হয়। হ্যাঁ, তো ড্রেস আপ ইয়ে করার পরে আমার কাছে আসলে এটা বন্টনের দায়িত্ব পড়ে আমার কাছে কলেজ থেকে। আমার কাছে একটা পয়লা বৈশাখের ড্রেস অতিরিক্ত ছিল। তো ওই ড্রেসটা আমি কাকে দেব। তো এখন পয়লা বৈশাখে আবির আসছে আমার সাথে দেখা করতে, হ্যাঁ, পয়লা বৈশাখের অনুষ্ঠান, না সরি, পয়লা বৈশাখ না, পয়লা বসন্তী অনুষ্ঠান। তার তাকে ড্রেসটা দিয়ে, হ্যাঁ। তো এই ড্রেসটা নিয়ে যখন বের হই, তখন এই ড্রেসটা শুধু শিক্ষকদের, এখানে একটা হেজিটেশনে পড়ে যায়। কিছু আমাদের প্রিয় স্টুডেন্ট বলতেছে, স্যার আপনার এই ড্রেসটা আবিরের শরীরে কেন গেছে, আমাদের তো স্যারের জন্য। তাই বলছে, দেখো ফখরুল স্যার যেহেতু ডিপার্টমেন্টে জয়েন করছে, তার একটা আন্তরিকতার একটা অংশ আছে, সেই আন্তরিকতার অংশে তার নিজের ড্রেসটা স্টুডেন্টকে দিতেই পারে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি সবসময় এই মনের মধ্যে ধারণ করি যে আমার একটা আন্তরিক একটা সহাবস্থান আছে। এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আর এই ধরনের যে কোনো প্রোগ্রামে আমি উদ্যোগে আমি আমার ক্ষেত্রে থেকে যতটুকু সহযোগিতা সেটা আমি করব। এটাতে মানে কোনো ডাউট রাখারই জো নেই। আমি আমার কাছ থেকে সহযোগিতা করব। এখানে নীতি নির্ধারণের জন্য আমাদের অনেক সিনিয়র স্টুডেন্ট আছেন, যারা আসলে আমাদের থেকে কর্মক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ, এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র স্যাররা আছেন যারা এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হবেন। আমার মনে হচ্ছে ওনারা যে ফরম্যাটটা দিবে, সেই ফরম্যাটটাকে সামনে নেওয়ার জন্য আমি লজিস্টিক সাপোর্ট দেব, এবং যে স্যাররা আসবেন করবেন। আরেকটা কথা আমি এখানে যুক্ত করতে পারি, আমাদের এখন কিন্তু ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণ স্পেস রয়েছে, কারণ আমরা জুলজির অংশটা পেয়েছি, আমরা ডিপার্টমেন্টকে নতুন ভাবে সাজাচ্ছি। তো এই যে ক্লাব বলেন, এই যে আমাদের ক্লাব বলেন, কিংবা আমাদের
যে কোনো অ্যাসোসিয়েশন বা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের জন্য অফিস বলেন, আমরা স্পেসটা দিতে পারবো। সে আগে যে সংকটটা ছিল এখন এই সংকটটা আর থাকবে না। একটা যখন প্রাতিষ্ঠানিক রূপ পাবে, এখানে অফিস থাকবে, সে এখানে নীতি নির্ধারণ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করতে আরো বেশি সুবিধা হবে। তা আমি এই পরামর্শটাই দেবো যে এখানে আগের থেকে সুযোগ সুবিধাটা আরো বেশি পাওয়া যাবে। শুধু এখানে যেটার হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করার পরে এটাকে কার্যকর না করতে পারলে সেটা কিন্তু আবার উদ্যোগ গ্রহণ না করার চেয়ে বেশি ব্যর্থতা পর্যবসিত হয়। তো আমি মনে করি যে সেটার জন্য ব্যর্থতা পর্যবসিত না হয়, এখানে সালাউদ্দিন স্যার আছেন, উনাদের সহযোগিতা আপনারা উনারা যেটাই বলবেন আসলে সেটাই জ্ঞান, আর আমরা ওই জ্ঞানটাকে কাজে ফরম্যাট করবো, এটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জায়গা। ধন্যবাদ। ধন্যবাদ ফখরুল স্যারকে। আশা করি মহসিন ভাই, রাহান ভাই যারা আছেন আপনারা শুনেছেন ওনার স্যারের মন্তব্যগুলো। আমরা একটু আবার আমাদের সিফাত ভাইয়ের কাছে যাবো। সিফাত ভাই অনেকক্ষণ থেকে শুনছেন আমাদের রসায়ন অ্যালুমনাই নিয়ে স্যারদের একটু পরিকল্পনা, স্যারদের একটু নির্দেশনা শুনেছেন। আপনার দিক থেকে আমাদের এই রসায়ন অ্যালুমনাইকে দাঁড় করানোর জন্য আপনার দিক থেকে কি ধরনের পরামর্শ থাকতে পারে, বা আপনার দিক থেকে কি ধরনের সহযোগিতা বা সাপোর্ট থাকতে পারে, ভাইয়া যদি একটু ব্যক্ত করতেন। অসংখ্য ধন্যবাদ মাঝার মুকুলকে। আসলে এখানে তো আসলে পরামর্শ বলতে বিষয় হচ্ছে এটা নিয়ে তো আসলে অনেকদিন থেকে উদ্যোগটা হচ্ছে এবং অলরেডি এটা প্রসেসিং এ আছে। তো এখানে হচ্ছে মেইনলি স্যারদের নির্দেশনা, যেমন সালাউদ্দিন স্যার বা সিনিয়র যে স্যার আছে অবশ্যই স্যারদের নির্দেশনা এবং পরামর্শটা দেবেন। স্যাররা যে পরামর্শ দেবেন এবং যে নির্দেশনা দেবেন সেটা অনুযায়ী আমরা কাজ করব। সেটা অনুযায়ী আমরা সেখানে যেভাবে যেই ভূমিকা যখন যেভাবে দরকার হয়, যখন উপস্থিত হয়তো শারীরিক উপস্থিতি সবসময় চেষ্টা করবো সর্বোচ্চ, কিন্তু আসলে আহ নোয়াখালীতে কম যাওয়ার কারণে হয়তো একটু কম, বা আমাদের চাকরিটাও একটু ঝামেলার। তো সব মিলিয়ে ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আশ্বাস তো না, সর্বোচ্চ সহযোগিতা করার জন্য কমিটেড। এবং আমার বন্ধু মহসিন তো আছেই সেখানে অগ্রণী ভূমিকায়, তার সাথে অবশ্যই আমি আছি এবং সবসময় থাকবো। কারণ হচ্ছে রসায়নকে মনে প্রাণে ধারণ করি, এবং একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলে সেখানে আসলে অনেক কিছু যুক্ত হবে, মানে আসলে অনেক বিশাল একটা ডাইভার্সিফিকেশন তৈরি হবে ডিপার্টমেন্টে। তো এই বিষয়টা, এবং আমরা যত দ্রুত কাজটা আরো এগিয়ে নিতে পারি সে ব্যাপারে আরো সবার পরামর্শ বা ইয়ে থাকবে, প্রচেষ্টা থাকবো। আর ইমন রায়হান তো আছেই। তো আমি সেখানে বলবো যে আসলে আমাদের স্যারদের পরামর্শ এবং নির্দেশনাটা হচ্ছে খুব জরুরি। স্যাররা পরামর্শ নির্দেশনা দিলে সেটাকে আমরা কাজে রূপান্তরিত করার জন্য চেষ্টা করবো। আর অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে আমাদের ফখরুল ইসলাম স্যারের এই যে উদ্যোগী মনোভাব এবং সবার সাথে এত সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করাটা। এটা আসলে নেগেটিভলি বলবো না, সব টিচার সবসময় সেভাবে পারে না। যেমন আমরা সালাউদ্দিন স্যারের কথা তো দিনে রাতে বলি, আমরা তো গল্প করতে বসলে, আমি মহসিন নাসির তো গল্প করতে বসলে সেখানে টপিক হয়ে যায় স্যার। তো সেখানে ফখরুল ইসলাম স্যার এত দ্রুত সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে, এবং আমাদের পরিবারের মধ্যে স্যার এখন আমাদেরকে নির্দেশনা দেবে বা সবসময় স্যার যেভাবে সাথে আছে, এটা আসলেই অসাধারণ। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা স্যার সবসময় আছি আপনাদের সাথে, অবশ্যই ছুটিতে গেলেও ইনশাল্লাহ স্যার দেখা হবে। আর আমাদের এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পরামর্শ এবং নির্দেশনা থাকবে। আমরা ইনশাল্লাহ সবসময় আছি স্যার। ধন্যবাদ। ধন্যবাদ সিফাত ভাইকে অসংখ্য। আমাদের মাঝে আমাদের বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমন রায়হান ভাই উপস্থিত হয়েছেন। ভাইয়াকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। শুরুতে ভাইয়ার একটু পরিচয় জানতে চাইবো, এবং একই সাথে ভাইয়ার এখানে ছাত্রদের সাথে বা কোনো মজার স্মৃতিও থাকে সেটা একটু শেয়ার করার জন্য, এবং সর্বশেষ উনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে কথা শুনেছেন, সেখানে আপনার অভিমত বা যে প্ল্যানটা আছে সেটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। রাহেন ভাই। ধন্যবাদ মুকুল। আমি অবশ্য স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। সালাম আলাইকুম স্যার। কারণ হচ্ছে স্যার যে সময় দিচ্ছে না, এটার জন্য আমি বেশি কৃতজ্ঞতা। আমি খুবই আনন্দিত হয়েছি যে স্যারকে জানানোর পরে আমি আসলে স্যারকে একটা ফর্মালি দাওয়াত দিই না, আমি জাস্ট মেসেঞ্জারে ওনাকে একটা মেসেজ দিছি। তো উনি হচ্ছে যে ডিপার্টমেন্টের রসায়ন বিভাগকে কত বেশি আন্তরিকতার সহিত ভালোবাসে, যে মেসেজে অ্যান্সারে কিন্তু স্যার আজকে লাইভ অনুষ্ঠানে চলে আসছে। আমি স্যারকে একটা ফোন দিয়েও ইনভাইট করি নাই। তো এটা হচ্ছে আমাদের প্রতি স্যারের আন্তরিকতা, ভালোবাসা। এটার জন্য আমি স্যারের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আমি এটা আসলে বলার ভাষা নেই। আমি হচ্ছে যে রাহান মাহমুদ 10-11 সেশন অনার্স, তারপর হচ্ছে যে মাস্টার্স এখানে 14-15 সেশন,
তারপরে হচ্ছে যে আমি বর্তমানে আছি ইরা ইনফোটেক লিমিটেড, এটা হচ্ছে যে ব্যাংক এশিয়ার সিস্টার কনসার্ন। ওখানে হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমার হচ্ছে যে রোলটা হচ্ছে যে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপস। এখানে আছি আমি 8 মাস পর্যন্ত। এর আগে ছিলাম হচ্ছে গেটকো অনলাইনে, ওখানেও ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এর আগে আমি মিলেনিয়ামে ছিলাম, মিলেনিয়াম ইনফরমেশন, এটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকে। এই তো আমি হচ্ছে, আর হচ্ছে যে এখানে আমার সবচেয়ে ভালো লাগতেছে এই যে মহসিন ভাই, সিফাত ভাই, ফকুল স্যার। ফকুল স্যারের সাথে হয়তো আমার বেশি ইন্টারাকশন ছিল না, কিন্তু শেষ দিনগুলোতে ওনার সাথে যখন নোয়াখালীতে যাওয়া হতো বেশি, তখন ওনার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু স্যার এবং সিফাত ভাই, মহসিন ভাই, ওনাদের সাথে যে সিফাত ভাই, মহসিন ভাই হচ্ছে যে যদি একটু বলি, ওনারা আমার হয়তো মানে 4 বেজ সিনিয়র, কিন্তু ওনাদের সাথে আমার মানে কমিউনিকেশন ইন্টারাকশনটা সবসময় ফ্রেন্ডের মতো। এখনো সিফাত ভাই যে মানে ঢাকায় আছে, ওনার সাথে আমার খুব মানে যোগাযোগ, খুব কথা। তারপরে নোয়াখালী আসলে উনি আমাকে নক দেয়, একসাথে মানে চা খাওয়ার জন্য দাওয়াত দেয়, যাই গল্প করি, মানে ওর সাথে আড্ডা দিই। এটা হচ্ছে যে মানে ওনার সাথে আমার সম্পর্কটা কত বেশি আন্তরিক ছিলে। এখনো আমি যদি নোয়াখালী যাই, প্রথম যাই আমি মহসিন ভাইয়ের একটা নক দিই যে ভাই নোয়াখালী আসছে, আপনি কোথায় আছেন। তার মানে হচ্ছে আমাদের বন্ডিংটা অ্যাজ এ ফ্রেন্ড, যদিও আমরা সিনিয়র, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব তো সবসময় থাকে, কিন্তু অনেক বেশি আমরা মিশি। আর স্যারের সাথে হচ্ছে যে স্যারকে আমি ইন্টারমিডিয়েটও পাইছি, তারপরে অনার্স ফার্স্ট ইয়ারে পুরাই পাইছি, সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে স্যার ট্রান্সফার হয়েছে। তো স্যারের সাথে ফার্স্ট ইয়ারে ঢুকে আমরা কিন্তু এক একভাবে একটা ট্যুর করছি। যে মহসিন ভাইরা একটা ফোর্থ ইয়ারে একটা যে বান্দরবন একটা ট্যুর করতে চেষ্টা করছিল, শেষ মুহূর্তে কোনো একটা কারণে মিসিং হয়েছে। এর 1 মাসের ভিতরে কিন্তু ডিপার্টমেন্টে ফার্স্ট আমরা একটা সিঙ্গেল একটা ট্যুর আয়োজন করি। তো সেখানে আমাদেরকে সকল রকম সাপোর্ট এবং কি ম্যানেজমেন্টের জন্য সকল প্রকার সাপোর্ট দিচ্ছেন সালাউদ্দিন স্যার। আর আমাদের সাথে ওই সময় গেছেন আফজাল স্যার। তো স্যারের সাথে আসলে ওই সময় মানে এত ফ্রেন্ডলি, মানে মজা করছি, দুষ্টামি করছি মানে। তারপরে স্যারের কাছে আমরা আবার প্রাইভেট পড়তাম, তখন মানে স্যারের ওখানে যাইতাম। স্যারের এখানে আমি খুব দুষ্টামি করতাম, আমি আর মামুন ছিল। স্যার মানে আমাদেরকে দুষ্ট নামে যে মানে খুব সম্বোধন করতো, যে দুষ্ট রায়হান, দুষ্ট মামুন, এরা কই। মানে আমরা ওখানে স্যারের প্রাইভেটে যাই, এখানে দুষ্টামি করতাম অনেক বেশি। তারপরে ক্লাসে যাইতাম, ক্লাসে মানে প্র্যাকটিক্যাল আসতে স্যার স্টিল স্কেল নিয়ে একটা নিয়ে আসতো। তা আমি আর মামুন আমরা একটু দুষ্টামি বেশি করতাম। তো আমাদেরকে খুঁজতো না পাই, আমাদেরকে স্টিল দিয়ে পিটে দিত আর কি। তারপর আমি একবার একবার ল্যাবে একবার একটা টেস্ট টিউব ভেঙে ফেলছি। তো স্যার আমার আবার নাম, রোল নম্বর সব লিখে রাখছে। তা আমি ধরে নিয়েছি যে এই বছর আমি ফেল শিওর, ঠিক আছে। কিন্তু স্যার পরে আপনি দেখছে যে মন দিল খারাপ, পরে আবার ডাকিনি, বল যে সমস্যা নাই, কাজ করতে হবে, একটু সিনসিয়ারলি কাজ করতে হবে। এরকম অসংখ্য স্মৃতি আছে আসলে, এগুলা হয়তো মানে এখন সবগুলো হয়তো মনে আসছে, কিন্তু স্যারকে দেখার পরে কিন্তু এই যে সব স্মৃতিগুলো আবার রিকল হচ্ছে। এটা হচ্ছে মানে কি বলবো, মানে স্যারের যে ফ্রেন্ডলি রিলেশন, আমার মসিম ভাই, গোফরান ভাই বেশ কয়েকবারে বলছে যে অর্গানিক কেমিস্ট্রি যে নামকরণ, এই যে সেন শিকল, এগুলা কিন্তু সালাউদ্দিন স্যার থেকে খুব ভালোভাবে শিখায়। ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে আমি যখন নোয়াখালী ছিলাম, আমি খুব একটা স্যারের ক্লাস মিস করতাম না। ওনার ক্লাস, তারপরে মাহবুব স্যার ক্লাস আমরা মানে খুব একটা মিস করতাম না। তারপরে স্যার অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিত সবসময়। তো উনি নামকরণটা এবং কি যে রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল গুলা, এগুলা কিন্তু স্যার থেকে মানে খুব ভালোভাবে শিখায়। এবং কি যেটা আমাদের পরবর্তী লাইফেও আমরা মোটামুটি খুব ভালোভাবে উপকৃত হয়েছি। এরকম অসংখ্য স্মৃতি আছে। আমি হচ্ছে যে মানে স্যারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা থাকবে, আছে, ভবিষ্যতেও থাকবে। আর স্যার যে এই যে আমাদের একটা ডাকে আমাদের সাথে চলে আসছেন, আমাদের আজকে লাইভে সময় দিচ্ছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অ্যালামনাই নিয়ে আমি, তো এখানে আমাদের স্যাররা আছে, সিনিয়র বড় ভাইরা আছে। আর আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি হচ্ছে যে সবার সাথে হয়তো একটু কমিউনিকেশন, ইন্টারাকশন আর সম্পর্ক বিল্ড আপ করতে আমার একটু ভালো লাগে। মানে সবার সাথে যোগাযোগ, মানে কমিউনিকেশন, এটা আমি মানে সবসময় পছন্দ করি। তো সেই থেকেই মসিম ভাইদের, তারপরে গোপ্রাম ভাইদের সিনিয়র বেসরা দেখতাম যে ডিপার্টমেন্টের প্রতি একটু কিভাবে ডিপার্টমেন্টের একটু সম্পর্ক সবার সিনিয়র জুনিয়র মেনটেন করা যায়, বিল্ড আপ করা যায়, ডিপার্টমেন্টের জন্য ভাবা। তো সেই থেকে ওনাদের থেকে অনুপ্রেরণা। তো এখান থেকে আমরা একটু চিন্তা ভাবনা করে ডিপার্টমেন্টে আরো গোছালো যায় কিভাবে। তো ওই মহসিন ভাইরা, সিনিয়র গোফরান ভাইরা, ওনারা একটা পরামর্শ করে যে অ্যালামনাই কিভাবে করা যায়, তখন আমিও একটু পরামর্শ দিছি, বলতে পরামর্শ কি আমার একটু মতামত শেয়ার করছি মহসিন ভাইয়ের সাথে। আমরা এটা নিয়ে স্যারের সাথেও বসছিলাম, আমাদের মাহবুব স্যারের সাথে। তারপরে যাই এ- আমাদের আসলে হচ্ছে যে ওই যে মহসিন ভাই বলছে যে আমাদের আসলে কিন্তু হয়তো ওইভাবে অ্যালামনাই প্রাতিষ্ঠানিক রূপ নেই, কিন্তু আমাদের প্রচুর কার্যক্রম হয়। যেমন মানব ভাইয়া বলছেন, গত কোভিড এর সময় কিন্তু আমরা 1 সপ্তাহের ভিতরে প্রায় 80,000 টাকার উপর আমরা ফান্ড কালেকশন করছি।
আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র মিলে। এটা কিন্তু বিশাল একটা এফোর্ট। এর পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র মানে অনেক জুনিয়র আবার সিনিয়র অনেকের ফ্যামিলিগত প্রবলেম ছিল, অনেকে অসুস্থ হয়েছে, ওদের ফ্যামিলি মা বাবা আমরা কিন্তু ওই সময় অনেক সাপোর্ট দিছি। মানে এটা অ্যামাউন্ট গুলো আমি বলতেছি না, অনেক সাপোর্ট, মানে অ্যামাউন্ট গুলো অনেক বেশি। তারপর আমাদের ডিপার্টমেন্টে অনেকে বই খাতা নাই, যখন আমরা শুনি তখন আমরা কিন্তু এগুলা ম্যানেজ করার চেষ্টা করি। যদি আমাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকে তাহলে কাজগুলো হয়তো আরো গোছালো হবে, আরো সুন্দর হবে। মানে তারপরে আমাদের জব নিয়ে আমি সিনিয়র বড় ভাইদেরকে বেশি লাইভে আনার উদ্দেশ্যটাই কিন্তু এটা, যে আমাদের যদি সিনিয়র বড় ভাইরা স্যাররা যদি আমাদের জুনিয়রদের প্রতি একটা সাজেশন দেয় ক্যারিয়ার নিয়ে, তাহলে কি হবে, আমাদের জুনিয়ররা খুব ইন্সপিরেশন হবে, ডিপ্রেশনটা ওদের থেকে অনেক কমে যাবে। এবং কি আমাদের যারা প্রাইভেট সেক্টরে আছে, আমি সবসময় রিকোয়েস্ট থাকে যে যদি ওনাদের ইন্ডাস্ট্রি বা ওনাদের সেক্টরে যদি কোনো সুযোগ থাকে তাহলে ওনারা জন্য একটু সুযোগ দেয়, ঠিক আছে। আর হচ্ছে যে এরকম অসংখ্য ব্যাপারগুলো আমরা সবসময় সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমাদের এই লাইভ আড্ডারও উদ্দেশ্য এরকমই অনেকটা। তো আশা করি এটা যদি আমাদের মহসিন ভাইরা স্যাররা যদি একটু চিন্তা করেন, শুধু ভাবেন, মানে কাজ তো আমরা করবো ইনশাল্লাহ। ওনারা যদি স্যাররা যদি একটু ভাবেন এটা নিয়ে তাহলে ইনশাল্লাহ এটা খুব সফল হবে। আর হচ্ছে যে সফলতার জন্য বেশি কিছু না, ভালো একটা, আমার মনে হচ্ছে আর কি যে ভালো একটা সুন্দর একটা পরিকল্পনা হলে মানে এটা সফল হওয়া খুবই সম্ভব। আর আমার পক্ষ থেকে আমি যত ধরনের সাপোর্ট, মানে যে কোনো সাপোর্ট ইনশাল্লাহ আমি সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছি, থাকবো এবং ভবিষ্যতেও আছি। ধন্যবাদ মুকুল। ধন্যবাদ রাহান ভাইকে। আমাদের আরো বেশ কিছু দর্শকের প্রশ্ন কমেন্ট এসেছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। মেজর রহমান বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, প্রিয় স্যারকে দেখে অনেক ভালো লাগছে। মইনুল সাবের ভাই বলেছেন, প্রিয় সালাউদ্দিন স্যারকে দেখে অনেক ভালো লাগছে, অনেক মিস করি স্যারকে। সঞ্চিতা চৌধুরী বলেছে, আজকে হচ্ছে চাঁদের হাট। আসলেই বলতে হয়, আর হচ্ছে আমাদের প্রিয় মুখ সবগুলো আজকে একসাথে আমরা লাইভ আড্ডা নিয়ে আসতে পেরেছি। তারপর হচ্ছে টিনা চক্রবর্তী বলেছেন, স্যার আদাব স্যার, আপনি অধীর আগ্রহে আছি অনেকদিন, অনেক মিস করি স্যার আপনাকে। আমাদের ফখরুল ইসলাম খান জীবন বলেছে, আসসালামু আলাইকুম স্যার, রসায়নকে ভালোবাসার একমাত্র কারণ সালাউদ্দিন স্যার, স্যারকে রসায়ন বিভাগের লাইভ আড্ডায় দেখে খুব ভালো লাগছে। টিনা চক্রবর্তী আবার বলছে যে স্যারের কথা খুব শুনবো বলে অধীর আগ্রহে বসে আছি। আমাদের রাকিব হোসেন বলেছেন, প্রিয় সালাউদ্দিন স্যার, ফখরুল স্যারকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগছে। শিবলু মজুমদার বলেছেন, প্রিয় সালাউদ্দিন স্যারকে দেখে অনেক ভালো লাগছে। আমাদের আসলে অনেক কমেন্ট হয়তো বা মিস হয়ে যেতে পারে, কারণ আসলে আমাদের অনেক কমেন্ট কিন্তু জমা হচ্ছে আজকে। একই সাথে কিন্তু আজকে আমাদের কিন্তু অনেক দর্শক আছে আমাদের এই লাইভটা দেখছেন, অনেক কষ্ট করে অনেকক্ষণ থেকে। আমাদের আমরা অনেকক্ষণ থেকে কথা শুনছি। আমাদের সালাউদ্দিন স্যার আমাদের রাহেন ভাইয়ের একটা কথা শুনেছেন অলরেডি, যে উনি বলেছেন যে আমাদের সর্বোচ্চ উনি সহযোগিতা করবে যদি আপনাদের থেকে সেই নির্দেশনা অনুযায়ী। স্যার কি আর কোনো নির্দেশনা দেওয়ার আছে কিনা, যেহেতু রাহেন ভাই তখন ছিলেন না, এখন আছেন। সালাউদ্দিন স্যার কি যদি আর কোনো নির্দেশনা দেওয়ার আছে কিনা আমাদেরকে একটু যদি বলতেন। আজকের যে অনুষ্ঠান, এটার পিছনে মূল কারিগর তো রায়হানি। ডিপার্টমেন্টের এই ধরনের আইটি সেক্টরের যে পিছনের যে ক্যামেরার পিছনে একদম থাকে না, ছবি উঠায় ছবি উঠায় স্বতন্ত্র ছবি উঠায়, তার পিছনে হচ্ছে রায়ান। আহ আমি আমি একটা অভিজ্ঞতা বলি। আমরা ঢাকা ইউনিভার্সিটির আমাদের কত 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা ছিল, প্রতিষ্ঠাকালীন ছিল, কিন্তু অনেক বছর, সে 1921 সাল থেকে 2079 মানে অ্যালুমিনাই সেশন হয়েছে, এর আগে হয়নি। তো ওখানের যে অভিজ্ঞতা, ওখানের যে ফরমেশন আমি দেখছি, যে প্রথমে একটা আহ্বায়ক কমিটি করছে, আমি যেটা বলছি, তারপরে একটা ডেট করা হয়েছে যেখানে মিলিত হওয়ার ডেট, একটা নির্দিষ্ট ডেট। এখন যেহেতু কোভিড-19 আমরা আছি, ওই ডেটটা আমরা পরে করব। এখন তোমাদের যে কাজ করতে হবে, এই অঞ্চলে বিশেষ করে যারা আছে, মাহবুব স্যার আছে, আমি আছি, আমাদের কমিউনি কলেজে মশিউর আছে, এরপরে আমাদের দলিল ভাই তো আছে, ফখরুল আছে, বিশেষ করে যারা এই নোয়াখালী কেন্দ্রিক যারা আছে। কারণ এদেরকে তো রাখবাই তোমরা, সাথে হলো যারা দূরে ছাড়া চলে গেছে, যেসব স্যাররা আছেন তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করবা, ওনাদেরকেও এটার সাথে ইনভলভ করাবা। কিন্তু বিশেষ করে আমাদের সবচেয়ে সিনিয়র স্যার, যেটা আমারও স্যার, আমাদের এই অঞ্চলে কেমিস্ট্রি আইডল, তোমরা আমাদের মাউথ স্যারকে সামনে রেখে তোমরা কাজগুলো আগে নিবা। আরেকটা কথা বলি, একটা অর্গানাইজেশন সব সময় ফেল করে, এটার মূল কারণ হচ্ছে টাকা পয়সা।
এটা মনে রাখবা। যে কোনো অর্গানাইজেশন নষ্ট হয় কখন? যখন সেখানে টাকা পয়সা নিয়ে বেশি ইয়ে হয়। এই জন্য অর্গানাইজেশন করার সময় মনে রাখতে হবে যে টাকা পয়সা যেভাবে হবে এটার হ্যান্ডেলিংটা এমন ভাবে করতে হবে কোনো যারা মেম্বার সাথে যারা থাকবে তাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, এমন ভাবে হ্যান্ডেলিং করতে হবে। তাহলে তুমি দেখবা যে অর্গানাইজেশন করবা এটা সামনের দিকে আগে যাবে, সামনের দিকে আগে যাবে। যারা আসবে আজকে রাহানরা আছে, আজকে মুকুলরা আছে, সামনে এরকম আরো অনেক স্টুডেন্ট আসবে ডিপার্টমেন্ট যখন থাকবে। আমি আজকে ছিলাম নোয়াখালী কলেজ, এখন নাই। বকুল আছে, কালকে থাকবে না। জরুলিবে আছে, পরশুদিন থাকবে না। এরকম থাকবে না, কিন্তু নতুন আসবে। তাহলে যদি ফরম্যাটটা সুন্দর এমন ভাবে তোমরা করো যেটা তোমাদের হাত দিয়ে এটা তৈরি হবে, আমরা যারা আছি সর্বাত্মক তোমাদেরকে সহযোগিতা করব। কারণ তোমরা যেরকম ডিপার্টমেন্ট তোমাদের নিজের মনে করো, নোয়াখালী কলেজও আমি আমার নিজেকে নিজের কলেজ মনে করি সবসময়। হয়তো অন্য জায়গায় চাকরি করি বা আমরা সরকারি চাকরি বিভিন্ন জায়গায় করবো, ইয়ে করবো, কিন্তু প্রাণ তোমাদের যেরকম প্রাণের একটা ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ঠিক এরকম আমারও একটা আমার কলেজ হচ্ছে নোয়াখালী কলেজ, তারপরেও আমার ডিপার্টমেন্ট নোয়াখালী কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সুতরাং তোমরা এটাকে এমন ভাবে সেট আপ করবা যেন কারো কোনো মনে কোনো প্রশ্ন না থাকে। তাহলে কি হবে, অর্গানাইজেশনটা করার সময় এমন ভাবে চিন্তা করতে হবে ভবিষ্যৎ আমাকে আগামী 50 বছর জন্য এই অর্গানাইজেশন টিকে, 100 বছর জন্য টিকে, আমার হাত ধরে আমরা প্রতিষ্ঠার কারণে আছি, সামনের দিকে যারা আসবে নতুন যারা আসবে তারা এগিয়ে নিয়ে যাবে। এমন ভাবে তোমরা এটাকে সেট আপ করবা। আর হচ্ছে যে তোমরা তো দেখি প্রতিদিনই আমি তোমাদের লাইভ আড্ডা মোটামুটি অ্যাড না বা দেখি তো তোমাদের, কিন্তু তোমরা শুধু ভাইয়াদেরকে অ্যাড করো, তোমাদের যে বড় আপুরা আছে তাদেরকে তো অ্যাড করতে একদিনও দেখি। স্যার একটু অলরেডি শিডিউল করা হয়েছে, মানে আপুরা তো আসলে হচ্ছে ব্যস্ত, রাত্রে ওনাদের অনেকের বেবি টেবি ঝামেলা। তারপরেও যে 9 তারিখে মানে শুধু আপুরা থাকবে, আর ঈদের পর থেকে মোটামুটি রেগুলার ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ স্যার, এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ অনেক কন্টিনিউ করবা। আর ঈদের পরে আমার আরেকটা আড্ডা দিয়ে করবা যেন আরো অনেককে অ্যাড করা যায়। বিশেষ করে দর্শক যারা থাকবে তাদেরকে লিঙ্ক দিবা, তারাও অ্যাড হবে। তাহলে যত বেশি অ্যাড হবে তত বেশি মজা হবে এবং সবার সাথে কথা হবে। আর হচ্ছে যে এইভাবে তো এখানে কি কোনো লিমিট আছে কিনা যে কতজন অ্যাড হতে পারবে? জি স্যার, জুমে করলে তো তোমার অনেক কয়জন 40 মিনিট শেষ হয়ে গেল। হ্যাঁ, 40 মিনিট শেষ হয়ে গেল, পরে এটাকে এক্সটেন্ড করে আবার লিংকে ইজিলি সবাই প্রবেশ, তাহলে অনেক সদস্যকে তুমি অ্যাড করতে পারবা। এখন তোমার লিমিট আছে, 5-6 জন উপরে অ্যাড হচ্ছে না। তাহলে রায়হান তুমি মনে হয় এটা চিন্তা করতে পারো। আর হচ্ছে যে হ্যাঁ, আর এই তো আমরা ঈদের পরে একটা আড্ডা করার জন্য অনেক স্টুডেন্টকে অ্যাড করা যায়, এটা করবো, তাহলে ভালো লাগবে, সবার সাথে দেখে কথা বলবো, সবাইকে অ্যাড করি। হ্যাঁ বলো। আমাদের মোটামুটি কোরবানি নিয়ে একটা পরিকল্পনা আছে, যে আমরা যদি ছোট পরিসরও হলো আমরা একটা গেট টুগেদার করব সিনিয়র জুনিয়র। আর এটা হচ্ছে যে মাউস স্যারও মানে স্যার অনেক দিন থেকেই চাচ্ছে, মানে স্যার বারবার অনেকবার আমারও বলছে এটা, যে মানে স্যার ওনার স্টুডেন্টদেরকে মিস করতেছে অনেক বেশি, যে স্যারও বয়স হয়ে গেছে, স্যার একটা অসুস্থতা থেকে উঠে আসছে, ওটা একটা মেজর একটা অপারেশন হয়েছে। এরপর থেকে স্যারে কিন্তু মানে স্টুডেন্ট আমরা বেশ কয়েকবার বলছে যে আমি আমার স্টুডেন্টদের খুব মিস করতেছি, এমন একটা প্রোগ্রাম করা যেন আমি সবাইকে আবার একসাথে দেখতে পারি। তো ওরকম আমরা চিন্তা করে কোরবানি কেন্দ্র করে যদি আমরা ছোট যতজনই হোক আমরা অন্তত একটা, যদি পরিস্থিতি ভালো থাকে ছোট হোক, আমরা একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা করো। তবে ওই স্যারদের সবাইকে রাখবা, মানে সব স্যারদেরকে রাখবা, আর জুনিয়র সিনিয়র যারা সবাইকে। আর আড্ডাতে আমি বলছি এইভাবে আড্ডা যখন দিবা, আমি সবসময় ফ্রি আছি, এখন সমস্যা নেই, আমাকে যে কোনো সময় ডাকলেই পাবা, রাত্রে যে 10টাতে এখন সমস্যা না, এই আমারে ডাকলে আমি অ্যাড হবো সবসময়। তবে ওই ইয়েতে করবা, ওই যদি ওদিকে করো তাহলে অনেক স্টুডেন্টকে অ্যাড করতে পারলে অনেকের মতামত জানতে পারবা, অনেকে অ্যাড করতে পারবা, সবাই ইয়ে করতে পারবা। আর মহসিনটা তো তোমরা আসোই, তাহলে অ্যালুমিনাই সেশনটা সিরিয়াসলি করতে হবে এবং ফরম্যাট অনুযায়ী যেন কারো কোনো কোশ্চেন না থাকে, ফরম্যাট অনুযায়ী এবং লিখিত ফরম্যাট করবা, যে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তাদের যে ইয়াগুলো আছে, সংবিধান গুলো আছে, এটা দেখবা, নিবা, নিয়ে ওগুলো আস্তে আস্তে সাদায় ফেলবা, তার নীতিমালা গুলা নিয়ে এটাকে সাদায় ফেলবা। তারপরে হচ্ছে ওই আহ্বায়ক কমিটিতে এখন থেকে তোমরা রাফ একটা রেডি করো, যে
অমুক ইয়ারে কাকে কাকে রাখবা, অমুক ইয়ারে কাকে কাকে রাখবা, কারা কারা তোমাদের সাথে লিঙ্ক আছে বা ডিপার্টমেন্টের সাথে বিভিন্ন সময় অ্যাড হয়, কথা বলে, এদের সবাইকে রাখার চেষ্টা করবা। অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন, আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অনেকে, বা আমরা আমার গত কয়েক বছর তোমাদের এখানে ছিলাম, অনেকের সাথে দেখি তো সবাই ভালো আছে, সবাই আমার মনে হয় কেউ পুরনো যারা আছে সবাই অ্যাড হবে, নতুন যারা তারা আস্তে আস্তে পুরনদেরকে দেখলে আস্তে আস্তে ইয়া হবে। আর ওই যে বলছে মুকুল, আমাদের সিফাত না আবির বলছিল যে জুনিয়র এখন সিনিয়রদের ছিল না, এই কারণে কারণ ইন্টারাকশন নাই ডিপার্টমেন্টের সবচেয়ে। যেমন আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমাদেরকে ফার্স্ট ইয়ারে বাধ্যতা করছে যে সবাইকে ট্যুরে যেতে হবে। কি কারণে? তাহলে বলে সবাইকে তুমি চিনতে পারবা, ডিপার্টমেন্টের টিচারকেও কে টিচার এটা চিনতে পারবা, কে বড় ভাই তাকে চিনতে পারবা। সেনার একমাত্র ওই হচ্ছে ট্যুরের আয়োজন করা। আমার এখনো মনে আছে আমরা 97-এ ট্যুর করছিলাম হবিগঞ্জ, লাউয়াছড়া বাগান, আরো ওখানে চা বাগান, আরো এখনো আমার ফার্স্ট ইয়ার সে মনে হয় ঘরের ভিতরে এখনো অ্যালবামের ছবি আছে, যে অনার্স ফার্স্ট ইয়ারের সে ছবি আছে। তো আমাদের ওই ছবি ওখানে আমাদের স্যার যিনি গেছিলেন আমাদের এনএসটি, ওই যে ফখরুল দেখার পর আমাদের এনএসটি তে প্রথম যিনি পদের ডিরেক্টর ছিলেন এবং বিশেষ ছিলেন আমাদের ডক্টর আবুল খায়ের স্যার। আমার মনে আছে এখনো উনি আমাদের সাথে ফার্স্ট ইয়ারেই আমাদের সাথে ঘুরে গেছেন। তো তোমরা করো ডিপার্টমেন্টে, তোমরা সবসময় বিশেষ করে মহসিন সিফাত তো চলে যাওয়ার পর, কিন্তু সিফাত মহসিনের ইয়াতে তিনজনের আরেকজনকে তো আমি অনেকদিন দেখি না। ভাই হ্যাঁ ওটা দেখি না তো, ও একদমই দেখি না, ফেসবুকও দেখি না। আছে, উনি একদিন লাইভে আসবে ভাইয়া, ভাইয়া একদিন সময় দিয়ে বলছে আর কি, উনি একটু ব্যস্ত আছে ব্যাংকে। তো আমি আমার সাথে মনে অ্যাড নাই বা যে কোনো কারণে ওরা আমি দেখি নাই, উনাদের সাথে আছে। তবে তোমাদের ডাকে সব সময় আসি, কারণ তোমরা যেরকম প্রাণের ডিপার্টমেন্ট মনে করো, আমিও সেরকম মনে করি, কারণ আমার চাকরি এখান থেকে শুরু, তোমাদের সাথে সময় কাটাইছি বিদায় আমাকে নিজেকে আমি আজকে স্যার হিসেবে মানে ভাবতেছি বা হয়েছি তোমাদের কারণে, কারণ তোমরাই আমাদেরকে সাহায্য করেছো, আমাদের কথা শুনেছো, যেটা এখনকার স্টুডেন্টের মধ্যে খুব অভাব, যে টিচারকে রেসপেক্ট করা, টিচারদের কিছু শোনা, টিচারদের সাথে সম্পর্ক বজায় রাখা এখন অনেক অভাব। তবে মহিলা কলেজের চাকরিতে আমার ওই এক স্যার, সিনিয়র স্যার, উনি আমার সরাসরি স্যার হানিফ স্যার, এখন সবনি কলেজ আছে, ওর সালাদুল মহিলা কলেজে চাকরি কেন করো, মহিলা কলেজে চাকরি করবো না। কারণ এই যে আজকে যে আড্ডা দিচ্ছি দেখো, এই যে আমাদের ওই যে নোয়াখালীতে চাকরি করার কারণ এদের কারণে, তোমার যে ছেলেটা আড্ডাবাজ, যে ছেলেটা তার সাথে বেশি দেখা হবে, নোয়াখালী কলেজে চাকরি করলে এই সুবিধাটা পাবা। স্যারের কথাটা আমার প্রায় মনে থাকে। তো নোয়াখালী কলেজের চাকরির সুবিধাতে আমার প্রথম কলেজ, আমার নিজের কলেজ, সবকিছুতে ডিপার্টমেন্টকে নিজের ডিপার্টমেন্টে মনে হয় তোমাদের ডাকে সবসময় আসি, থাকবো, কোনো সমস্যা নেই। আমাকে তোমাদের ধন্যবাদ শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যারকে। আমাদের মহসিন ভাই থাকলে ভালো হতো। আমাদের সিফাত ভাই আছেন, সিফাত ভাই, মহসিন, রাহেন ভাই, মহসিন ভাই, আপনারা শুনেছেন আমাদের স্যারও কিছু নির্দেশনা দিয়েছেন, যেহেতু ভাইয়া বলছেন সহযোগিতা করবেন। রাহেন ভাই, আপনি স্যারও তো সব কথা শুনেছেন, এখন আসলে পরিকল্পনাটা কিভাবে সাজানো যায় একটু যদি সংক্ষেপে যদি বলতেন। যেটা আমরা অনেকদিন থেকে শুনতেছি আমাদের সিনিয়র ভাইদের থেকে, আজকে আমাদের স্যারও পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন। এখন আসলে আপনার মাথায় কি ধরনের চিন্তা ভাবনা আছে একটু যদি বলতেন। এটা হচ্ছে আমি স্যারের যেভাবে বলছে অনেকটা আমরা এরকম একবার গুছাইছি ব্যাপারগুলো এরকম, মানে আমি মহসিন ভাই, সিফাত ভাইও ওটা কনসার্নে আছে। আমরা হচ্ছে যে আমাদের গোফরান ভাই সহকারে আমরা বেশ কয়েকবার বসছিলাম, মানে এগুলার একটা ফরমেশন করছিলাম, করে এটা আবার স্যারকে, মাহবুব স্যারকে দেখানো হয়েছে, স্যারও এটাতে কিছু কাটসাট দিছে, মানে কিছু কারেকশন দিছে, তারপরে উনিও কিছু রুলস রেগুলেশন দিছে, দিয়ে আমরা স্যারের সাথে ডিপার্টমেন্টে, তারপরে যে বাইরেও আমরা বেশ কয়েকবার বসছি। মাহবুব স্যার মানে আমাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিছে। তো সেই হিসাবে আসলে আমরা অনেক দূর আগে ছিলাম। পরবর্তীতে কোভিড সিচুয়েশনের কারণে কিন্তু একটু প্রসেসে ঝামেলা হয়ে গেছে। আর আমরা কিন্তু মোটামুটি আমরা প্রথম টার্গেট ছিল যে এরকম যে অন্তত সবার ডাটাবেস গুলা কালেকশন করা, যে আমাদের কতজন স্টুডেন্ট কোন বেসে কতজন ছিল, তারপরে কে কোথায় আছে, এই ইনফরমেশন গুলো আমরা কালেকশন করার চেষ্টা করছি। তো প্রথম দিকে সবাই মোটামুটি খুব সাড়া দিছিল, আমরা প্রথম দিকে প্রায় 200 মতো স্টুডেন্টের মানে ডাটা কালেকশন করতে পারছি। এর পরবর্তীতে আবার প্রসেসটা হচ্ছে কি, যে স্যার হয়তো মানে বলছেন এটা এরকম যে একটা প্রসেস রান করার পরে যদি মানে হয়তো দেখা গেছে আমরা কোনো কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যাই হঠাৎ করে, তখন এই প্রসেসটা যদি থুবড়ে খায় পড়ে, এটাকে আবার প্রসেসটা রান করতে একটু ঝামেলা হয়ে যায়।
তো এই জন্যই এইটাকে এখন যদি আমাদের মানে ওই যে আরেকটু পরিকল্পনা করতে হবে, এরকম যে অন্তত সব বেসের যদি একজন দায়িত্বশীল কনফার্ম করা যায়, তখন সেটা তো আরো খুব দ্রুততার সহিত এগিয়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা হয়তো যদি 15-20 জন যদি ভাবি, তাহলে যতটুকু সহজে আগাবে, এটা যদি প্রত্যেক বেসের থেকে 2-3 জন করে খুব দ্রুততার সহিত তারা চিন্তা ভাবনা করে বা আগায় আসে, তাহলে জিনিসটা আরো পরিকল্পনাভিক হবে। এজন্য মানে আমার মনে হচ্ছে আরকি যে আমাদের মহসিন ভাইরা যদি আরেকটু দায়িত্বশীল হয় আরকি, যে তারপরে যে গোপরাম ভাই যারা আছে, আর এরপরে আমি মশিউর রহমান স্যারকেও বলছি, স্যারকেও এটা জানানো হয়েছে। আমাদের নূর মোহাম্মদ স্যার এখানকার স্টুডেন্ট ছিল। স্যারকে আরেকটু জানায় রাখি, এখানে আমাদের আলাউর রহমান স্যারও আমি অলরেডি ইনভাইট করছি যে লাইভে আসার জন্য। আফজল স্যার, মানে আমার প্ল্যান আছে আরকি এরকম যে নোয়াখালী কলেজের রসায়ন বিভাগের সাথে যতজন টিচার কানেক্ট আছে সবাইকে লাইভে ইনশাল্লাহ আনার চেষ্টা করতেছি। আমি অলরেডি আল্লাহর রহমান স্যারের সাথে আমার মোটামুটি একটা পরিচয় আছে। আমি ওনার বাসায় এর আগে 2 বার গেছি। ওনাকে আমাদের ম্যাগাজিনটাও পৌঁছাইছি। আমাদের ম্যাগাজিনে ওনার একটা লেখাও আছে। স্যার মনে হয় খেয়াল করছিলেন। তো ওনার সাথে আমার একটা পরিচয় আছে। আফজাল স্যারও সময় দিবে ঈদের পরে হয়তোবা। জলিল স্যারও আসবে লাইভে। তারপরে নূর মোহাম্মদ স্যারকেও বলা হয়েছে। তো আমার সাথে যে স্যারদের আছে আমি সবাইকে আনার চেষ্টা করতেছি। আর লাইভ আড্ডার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের ধরেন হচ্ছে সিনিয়র জুনিয়র অনেকেই চিনে না। এখন যখন লাইভে আসবে, এখন হয়তো দেখা গেছে আমাদের জুনিয়র অনেকে কিন্তু সালাউদ্দিন স্যারকে জানে না। কিন্তু আজকে লাইভ আড্ডার মাধ্যমে অনেকেই কিন্তু জানলো যে সালাউদ্দিন স্যার আসলে সম্পর্কে মোটামুটি অনেক জানা গেল। পুরো জানা সম্ভব নয়, অন্তত একটা বেসিক ধারণা নিয়ে এনে ফেলছে। আমাদের মসিম ভাই যারা সিনিয়র বড় ভাইরা কিন্তু এখন লাইভে আসতেছে। সেক্ষেত্রে ওনারা কোথায় আছে, কি করতেছে, এবং কি জুনিয়রদের জন্য যে ইনফরমেশন গুলো শেয়ার করতেছে, পরামর্শ দিচ্ছে, এতে কি হচ্ছে সম্পর্কটা যেমন আমাদের রিবিল্ড হচ্ছে, পাশাপাশি কিন্তু হচ্ছে যে আমাদের জুনিয়ররা সবার সাথে একটা পরিচয় হচ্ছে। আর সবার ভিতরে কিন্তু প্রথম দিকে হয়তো আমাদের 1-2টা লাইভে এরকম একটা কিউরিওসিটি ছিল না। কিন্তু এখন বর্তমানে আমাদের কিউরিওসিটি পর্যায়ে এমন যে মানে কাউকে ছোট করার জন্য বলতেছি না। অনেকে রিকোয়েস্ট করতেছে ওনাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য। তো আমাদের মোটামুটি 12 তারিখ পর্যন্ত কোনো শিডিউল নেই স্যার। মানে 12 তারিখ পর্যন্ত। ঈদ কেন্দ্রিক আমরা 8 দিনের একটা শিডিউল করছি। আবার ঈদের পর থেকে আবার কন্টিনিউ শিডিউল করবো ইনশাআল্লাহ। তো আমাদের এটা স্যার বিশাল পরিকল্পনা যে যদি লাইভ আড্ডাটা শেষ করতে পারি, ইনশাআল্লাহ স্যার অ্যালামনা নিয়ে যে পরিকল্পনা, মানে এটা ফলপ্রসূ করতে খুব একটা আমাদের হিমশিম খাইতে হবে না। কারণ হচ্ছে যে সবাই তখন ইন্টারেক্টিভ হয়ে যাবে। এই যে সবার সাথে সবার কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে অলরেডি। মানে সবার কাছে কিন্তু এটা সাড়া হয়ে গেছে স্যার, যে আজ প্রতিদিন রাত 10টা বাজে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র মিলে একটা লাইভ আড্ডা হচ্ছে। তো এটা হচ্ছে যে স্যার মানে মানে আমার মনে হচ্ছে যে আমাদের সবচেয়ে পাওয়ার, মানে আমাদের যে লাইভ আড্ডা সার্থকতা বলতে স্যার এই। আর তারপরে আমাদের সিনিয়র স্যাররা এখানে আসতেছেন, সালাউদ্দিন স্যারের মতো স্যাররা আসছে, লাইভে আসছেন। আজকে আমাদের সবচেয়ে বেশি লাইভে দর্শক এবং কমেন্ট, তার মানে হচ্ছে কি ডিপার্টমেন্টের স্যাররা মানে স্টুডেন্টরা স্যারদেরকে কত বেশি ভালোবাসে, এটার প্রমাণ কিন্তু আজকে। এটা মানে স্যার অবশ্যই কমেন্ট গুলো পরে যখন পড়বেন আশা করি, তখন বুঝবেন আরকি যে স্যার মানে স্টুডেন্টরা স্যারদেরকে কত বেশি ভালোবাসে, কত বেশি সম্মান করে। আর আমার মনে হচ্ছে যে অ্যালামনাইজেশন ইনশাআল্লাহ আর বেশি দিন নাই। হয়তো আমরা হয়তো স্যারও দেখবে, স্যারও আমাদের সাথে যুক্ত আছে, যে আর বেশি দিন নাই যে হয়তো আমরা সহজে ঘোষণা দিব যে রসায়ন বিভাগে অ্যালামনাইজেশন হচ্ছে, ঘোষণা হয়ে গেছে। একটা ম্যাগাজিন বাইর হবে, তারপর একটা প্রোগ্রাম হবে, সবাই মিলে একটা গেট টুগেদার হবে। ইনশাআল্লাহ এটা আর বেশি দিন না, এটা আমি এখন স্বপ্ন দেখি না, হয়তো এটা আমি বাস্তবায়ন দেখবো ইনশাআল্লাহ আর কয়দিন পরে। আমাদের সিনিয়র স্যাররা যেহেতু আমাদের সাথে এত বেশি ওতপ্রোতভাবে জড়িত আছে, এটা নিয়ে আমার দুশ্চিন্তার কিছুই না ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রায়হান ভাইকে। আমি এটার ব্যাপারে আরো একটু জানবো যে মহসিন ভাই শেয়ার করবো, কারণ মহসিন ভাই উনি আর পরিকল্পনা আরো বেশি। উনি আমার সাথে মাঝে মধ্যে শেয়ার করে, আমি ওনার সাথে শেয়ার করার চেষ্টা করি। মহসিন ভাই যদি একটু শেয়ার করেন যে ওনার পরিকল্পনা গুলা, তাহলে মনে হয় স্যারও একটু ক্লিয়ার হবে ব্যাপারগুলো আরো। না, আমি আমার পরিকল্পনা তুমি আসার আগেই শেয়ার করছি, অনেকগুলো পরিকল্পনার কথা বলছি। আর আজকে অলরেডি 12টা বেজে গেছে, আশা করি আর সময় ব্যয় না করি, আবার স্যারই খেতে উঠতে হবে সবাইকে। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে অনেকক্ষণ থেকেই শুনছি আমাদের এই লাইব্রেরিটা। সর্বশেষ আমি সবার থেকে অনুভূতি জানতে চাইবো আজকের এই লাইব্রেরিটা নিয়ে। শুরুতে আমাদের ফখরুল ইসলাম স্যার থেকে আজকের লাইব্রেরিটা স্যারের অনুভূতি একটু ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। মিষ্টিভাষী উপস্থাপক মুকুলকে আবার ধন্যবাদ জানাচ্ছি।
আসলে আজকের লাইব্রেরিটা চমৎকার। আমি আসলে অপেক্ষা ছিলাম কখন ইয়েটা করা যায়, কারণ আমাকে 2 বার মেসেজ করা হয়েছে। ইমন রায়হান আমাকে বারবার নক করেছে। আসলে রমজান মাস তো সবাই স্যার তারাবি নামাজের পরে ক্লান্ত হয়ে পড়ে। আর সালাউদ্দিন স্যার যেখানে আছেন সেখানে আসলে ভালো না লেগে পারা যায় না, এক কথায় অনবদ্য। আর পরিচিত হয়েছি ডিপার্টমেন্টের কিছু সিনিয়র স্টুডেন্টের সাথে, তাদের দুটো দেখে অভিভূত। আর মহসিন ভাই ভাই বলা যায় আমার আত্মীয় হয়। আর ইমন রায়হান, তার সাথে দেখা হলে কথা হয়, আন্তরিকতার বলে শেষ করা যায় না। সবাইকে একসাথে পেয়ে ভালো লাগছে। সবার সুস্থ থাকা কামনা করছি। সালাউদ্দিন স্যারের কাছ থেকে দোয়া কামনা করছি, স্যার দোয়া করবেন। শেষ করে দেখছেন ভালো লাগে একটা জিনিস, স্যার আমাদের প্রতিদিন লাইব্রেরিগুলো দেখেন, সাথে থাকেন। ধন্যবাদ জ্ঞাপন করছি মাহবুব স্যারকে। একটু অনুভূতি জানতে চাই এবার হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার থেকে। আজকের ভার্চুয়াল আড্ডায় এসে অনেক অনেক ব্যস্ততার মাঝেই আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যারের যে অনুভূতিটা একটু জানতে চাইবো। আমার কোনো ব্যস্ততা নাই, আমি ফ্রি আছি সবসময়, তোমরা ডাকলে আমি আসবো। আর আমার এখন আজকে মিস হচ্ছে যারা দর্শক যারা আছে, যারা কমেন্ট লিখতেছে, তাদের জন্য আমার খুব মিস করতেছে তাদেরকে। কারণ তাদেরকে যদি অ্যাড করা যেত তাহলে আরো সুন্দর হতো। তো আমি সবার জন্য যেটা লাস্ট বলতে চাই, যে যেখানে আছি আমরা, যে যে কর্মক্ষেত্রে আছি, সেটাকে ভালোভাবে নিজের কর্মক্ষেত্রটাকে ফেয়ারলি ডেডিকেটেড ভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর স্টুডেন্ট যারা এখনো আছো, তারা তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, তোমরা পড়াশোনা করবা, এই হলো তোমাদের প্রধান কাজ। আর রাহানকে বলবো যে সামনের দিকে যখন অ্যাড করবা, স্টিমিয়ার্ডে না করে জুমে করো। আমার এটা ব্যক্তিগত মতামত, তাহলে তুমি অনেককে অ্যাড করতে পারবা, আরো সুন্দর হবে আমার কাছে মনে হয়। যত বেশি দর্শকদেরকে অ্যাড করলে তারাও হবে, কে অ্যাড হতে চায়, কে অ্যাড হতে চায়, ওদের থেকে ইয়ে করলাম। যত বেশি অ্যাড করবা তত বেশি প্রাণবন্ত হবে। আর ওই ধরনের ইভেন্টে যদি হয় আমাকে দাওয়াত দিও, আমি আসি, সবসময় থাকবো, আমাকে নক করলেই হবে, আমি অ্যাড হবো, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। কারণ এখন সুস্থ থাকাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, এই কোভিড-19 থেকে যেন আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি দেয়, তাহলে আমরা সব কাজ আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো। সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। ধন্যবাদ সালাউদ্দিন স্যারকে। জানতে চাইবো আমার মৌসুম ভাই থেকে অনুভূতি জানতে চাইবো। আসলে আমরা আলোচনা করেছি অনেকক্ষণ থেকে, তাই অনুভূতি জানতে চাইবো একটু। খুব ভালো লাগছে, বিশেষ করে সালাউদ্দিন স্যার, ফখরুল ভাই, আমার বন্ধু সিফাত, ইমন রায়হান, তুমি। আর রায়হানের কথা একটু বলে নি এর মধ্যে, মানে রায়হানের ডিপার্টমেন্ট নিয়ে মানে যেরকম চিন্তা করে, আসলে এরকম চিন্তা করার মানুষ যে আছে ডিপার্টমেন্টের জন্য, এটাও ভাগ্যের বিষয়। মানে তার আমি মনে হয় 24 ঘন্টার মধ্যে সে 20 ঘন্টায় সে ডিপার্টমেন্টের নিয়ে চিন্তা করে, আমার সাথে শেয়ার করে। তো সে প্রতিদিন শেয়ার করে, এভাবে এভাবে করবো, এভাবে এভাবে করবো, সে শেয়ার করে। যার কারণে আমার খুব ভালো লাগে যে তার এই ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা, এই চিন্তাটা আমার খুব ভালো লাগে। ধন্যবাদ স্পেশালি রায়হানকে, আর ধন্যবাদ স্যারকে, সিফাতকে, তোমাকে এত সুন্দর একটা কার্যক্রম হাতে নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌসুম ভাইকে। সিফাত ভাই আমাদের সাথে অনেক কথা বললেন। এই ব্যাপারটা ভাইয়ার অনুভূতিটা একটু শেয়ার করার জন্য সিফাত ভাইকে। কথাটা একটু অস্পষ্ট আসছে। আচ্ছা ঠিক আছে। আজকের এমন এমন সমাগমটা আয়োজন করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষত এটার পেছনের কারিগর তো অবশ্যই রায়হান, এটা আমরা জানি। আর আমার বন্ধু মহসিন তো খুবই অ্যাক্টিভ। কিন্তু আজকে স্যারকে বলছি, স্যার নিজেও মিস করছে। আমিও খুঁজতেছি সিফাত, মহসিন আর নাসির হইলে আরো মজা হইতো। তো আমাদের আলোচনা এমন সুন্দর আয়োজন, বিশেষ করে স্যারকে এতদিন পরে পাওয়া, এটা স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এমন সুন্দর আয়োজনের জন্য। এবং এটা কন্টিনিউ থাকবে, এটা হচ্ছে কথা। আর আমাদের এটার পাশাপাশি যে আমাদের একটা বিশেষ উদ্দেশ্য, আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করতেছি যাতে আমাদের এই বন্ধনটা আর সুদীর্ঘ সময় ধরে থাকে। যেমন একটা ডিপার্টমেন্ট ছেড়ে দেওয়ার পরে, চাকরি জীবনে ঢোকার পরে 2, 4, 5 বছর পর মানুষ হয়তো সেটা আর মনে রাখে না। কিন্তু আমরা আশা করি যে আমাদের অ্যাসোসিয়েশন হলে বা এটা আমরা আগামী 20 বছর পরেও
ইনশাল্লাহ আমরা এমন লাইভ আড্ডা দেবো, তখন হয়তো নতুন অ্যাপস আসবে, নতুন মানুষ আসবে, কিন্তু ইনশাল্লাহ আমাদের এমন আড্ডার সম্পর্ক থাকবে। আর স্যারের যে সালাউদ্দিন স্যারের আমাদের প্রতি যে আন্তরিকতা ভালোবাসা সেটা তো সবসময় আছে, থাকবে, এবং আমরা আমাদের এই দীর্ঘ যাত্রায় স্যারকে সবসময় পাবো। স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এমন আয়োজনের সাথে যারা আছে, বিশেষত মাঝার, মুকুল, রায়হান এবং যারা আছে সবাইকে, এবং আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন দিনে অ্যাড করার জন্য, যেখানে আমি মহসিনকে পাইছি আর বিশেষত স্যারকে পাইছি। ধন্যবাদ স্যার সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আজকে রাহান ভাই প্রোগ্রাম আমাদের শুনছেন। রাহান ভাই নতুন কোনো ঘোষণা যদি থাকে বা কোনো কিছু যদি থাকে একটু সংক্ষেপে সেটা বলার জন্য অনুরোধ করছি, এবং তারপর আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। আমি তো হচ্ছে যে আসলে সবার প্রতি আবারও স্পেশাল কৃতজ্ঞতা হচ্ছে যে আমাদের সালাউদ্দিন স্যার, তারপর ফখরুল স্যার, সিফাত ভাই, মহসিন ভাই, গোফরান ভাই, ইমন আব্দুল্লাহ ভাই, আবির সিদ্দিক স্যার, এখানে আরো 2-3 জন আসতে চাইছিল, মানে পরে ওনারাও ব্যস্ত হয়ে গেছে, এজন্য আনার সুযোগ পাই নাই। আমাদের শঙ্কর মজুমদার, আপনার হচ্ছে যে ইমন ভাইদের বেসের, তারপরে যে সালাউদ্দিন মিলন ভাই, তারপরে যে হচ্ছে যে জাভেদ ভাই, তো ওনারা ওই যে কাজে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য আর লাইভে অ্যাড হয় নাই। তো এই হচ্ছে যে আমাদের কিছু লেকিংস আছে এখানে, যে 6 জনের বেশি অ্যাড হওয়া যায় না। আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা থাকবে। আর আমি বেশি কৃতজ্ঞতা হচ্ছে আমাদের যারা প্রতিদিন শুনে দেখে, ওদের জন্য আমরা হয়তো বেশি কিছু করতে পারি না, কিন্তু প্রতিদিন যারা আমাদের লাইভে একটা কোশ্চেন থাকে, কোশ্চেনের উত্তর যারা দেয়, ওখান থেকে আমরা 10 জনকে ভালোভাবে পুরস্কৃত করার একটা পরিকল্পনা নিয়েছি। তো অন্তত এই পুরস্কারের আশায় অন্তত সবাই লাইভ দেখবেন এবং কমেন্ট করবেন, সঠিক উত্তর দিবেন। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে সিনিয়র স্যারদের, ভাইয়াদের যে পরামর্শগুলো শুনতেছি, এটা আমাদের ব্যক্তি জীবনে, তারপরে যে চাকরি জীবনে, সব জায়গায় আমাদের কাজে লাগবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর দিন শেষে আমি একটা কথাই বলি সবসময়, যে আমরা সবাই মিলে আমরা যখন আমরা সবসময় থাকবে, এবং আমাদের কমিউনিকেশনটা যতদিন থাকবে ততদিন রসায়ন পরিবার আকারেই থাকবে। আর রসায়ন পরিবারের সবার সবসময় সুস্থতা কামনা করি। বিশেষ করে আমার স্যার আছে এখানে আমার, তারপরে যে মহসিন ভাই, সিফাত ভাই, দুজনের খুব তারপরে যে আমরা সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। আর মুকুলের কাছে স্পেশাল থ্যাঙ্কস এই জন্য, সে প্রতিদিন আর আমি ফোর্স করে তারা বিভিন্ন রকমের বকাঝকা দিই, যে এটা ভুল করছেন কেন, এটা এরকম না হলে হয়তো। আমি এই যে প্রোগ্রাম চলে, আমি কিন্তু তারা মেসেজ দিই যে এই ভুল করছেন কেন, এটা তো ভুল হয়ে গেছে। দেখা গেছে আমারও হয়তো ভুল, আমি ওরে খুব বকা দিই, মানে লাইভ প্রোগ্রামের ভিতরে। তো ও যে এত কিছু শোনার পরও কিন্তু প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছে, কখনো বিরক্ত হচ্ছে না। এটার জন্য আমি খুবই থ্যাঙ্কস। আর স্যার একটু ভাবিকে একটু সালাম দিয়ে, ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এমনকি দেখা হইলো, এখনো উনি আমাকে চিনে, আমি চিনি নাই, কিন্তু উনি আমাকে বলে যে তোমার সাথে ট্যুরে গেছি। তো স্যার আগে ওনার কাছে আমার সালাম পৌঁছে দিবেন। ধন্যবাদ মুকুল স্যার এবং কি মহসিন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের রায়হান ভাই, মহসিন ভাই, সিফাত ভাই এবং সজ্জাদ সালাউদ্দিন স্যারকে এই সুন্দর আয়োজনে উপস্থিত থাকার জন্য, আমাদেরকে সার্থক করার জন্য। আসলে আজকে আমরা বলতে পারি আমাদের আজকে 17টা এপিসোডের পরে আজকে 18তম এপিসোড। যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম 6 তারিখ আমাদের সজ্জাদ দুজন স্যার থাকবে, এই কথা শুনেই আজকে আসলে দর্শকের যে হেড়িক বা সবাই আসলে অধীর আগ্রহে বসেছিল। তো আমিও আসলে এই অনুষ্ঠান থাকতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। এইসব ভালো মানুষের মাঝেই আমাকে একটু স্থান করে নেওয়ার জন্য। তো সর্বশেষ সবারই সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, এবং যারা দর্শকরা আছেন প্রতিদিনের মতো আমাদের নেক্সট যেহেতু আমাদের ঈদ কেন্দ্রিক আমাদের বিভিন্ন স্যাররা আসবেন, সদ্দে মাহবুব স্যাররা আছেন, আফজাল স্যার আছেন, আউলাল স্যার, সুমন স্যার, মশির রহমান স্যার, সবাই আসবেন ইনশাল্লাহ। এবং একই সাথে আমাদের জুনিয়রদেরকে নিয়ে একটা ঈদ কেন্দ্রিক একটা আড্ডা হবে, সাংস্কৃতিক পর্ব হবে, আমাদের মজার মজার সবকিছু আমরা অপেক্ষা রাখছি। রাহেন ভাই আমাদের নির্দেশনা দিচ্ছেন, চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আমি যতটুকু করার সেটাও চেষ্টা করে যাব ইনশাল্লাহ। এই রসায়ন পরিবারকে আমরা আমাদের ভাবে এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব, এবং সবার সহযোগিতা কামনা করি। এই বলে আমি আমার আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।